গত ক্লাস থেকে আমরা দেখছিলাম কি কি গুগল ফন্ট দেখছিলাম, এরপরে হচ্ছে কি আইকন কিভাবে নেয় এগুলো দেখছিলাম। তো আইকন নেওয়ার জন্য আমাদের কয়টা ওয়েবসাইট দেখছিলাম, আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখছিলাম, তার মধ্যে দুইটা ইউজ করছি। একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ আইকন আর একটা হচ্ছে কি ফন্টাসাপ আইকন। আচ্ছা, আইকন গুলো ওয়েবসাইট থেকে নেবেন, আর হচ্ছে কি প্রত্যেকটারই একটা করে কি দেওয়ার আগে সিডিএন কি লিংক করাতে হয়। সিডিএন লিংকটা নেওয়ার জন্য সব থেকে ভালো একটা ওয়েবসাইট দেখছিলাম, সেটা হচ্ছে কি সিডিএন জেএস। আচ্ছা, এই সিডিএন জেএস থেকে আপনারা সব ধরনের যে সিডিএন লিংক গুলো আছে এখানে আপনারা কি পেয়ে যাবেন। ফন্টাসাম, এরপরে আছে যে ফ্ল্যাট আইকন যেটা দেখছিলাম, এরপরে আমরা দেখছিলাম কি বুটস্ট্র্যাপ আইকন, সবগুলারই সিরিয়াল লিংক এখানে কি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। আচ্ছা, আর এই আইকন গুলো আছে কি, যে আইকন গুলো আমরা ইউজ করি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার, এক একটা করে কি ক্যারেক্টার। যেমন লেটার, এই যে লেটার গুলো আছে, যেমন আমরা পি ট্যাগের ভিতরে যে টেক্সট গুলা লিখি, এ বি সি ডি যে টেক্সট, এগুলো এক একটা করে কি লেটার। লেটার গুলা যে আমরা ডিজাইন করতে পারি, ঠিক সেম আইকনের মধ্যে আমরা সেম ডিজাইন গুলো করতে পারবো। আমরা টেক্সট কে কালার করি কি দিয়ে? কালার, এরপরে আছে কালার প্রপার্টি দিয়ে, তাই না? ঠিক সেম আপনি যদি আইকনের কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ইউজ করবেন কি কালার, কালার কোড। অর্থাৎ টেক্সট কে আমরা যেভাবে স্টাইল করি, ওই আইকনটা হবে কি সেম স্টাইল, একই জিনিস দুইটাই। এটাও একটা টেক্সট, আইকনটা হচ্ছে কি একটা টেক্সট আকারে চিন্তা করবেন, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। আইকনকে যদি বড় করতে চান তাহলে কি করবেন? ফন্ট সাইজ ইউজ করি। টেক্সট কে বড় করতে আমরা কি ইউজ করি? ফন্টের সাইজ, তাই না? ফন্ট সাইজ। ঠিক সেম ভাবে আইকনকে যদি আপনি বড় করতে চান তাহলে ইউজ করতে হবে কি ফন্ট সাইজ। হ্যাঁ, কারণ আইকনটা হচ্ছে কি একটা লেটার বা টেক্সট। টেক্সটের মধ্যে যে সিএসএস গুলো অ্যাপ্লাই করেন, ওই ফন্টের আইকনের মধ্যেও কি সেম সিএসএস গুলো অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে গতকালকের কোডে যদি আমরা দেখি, এখানে আছে কি একটা আইকন আমরা নেওয়া আছে মনে হয়, কই না ডিলিট করে দিছি। আচ্ছা, উপরে আছে, হ্যাঁ? তো আমরা এটাকে যদি একটু আউটপুটে দেখি, এই হচ্ছে কি এটা আইকন। এই আইকনের মধ্যে টেক্সট কে আমরা যেভাবে সিএসএস করি, ঠিক আইকন গুলোকেও কি সেম সিএসএস করবো আমরা। আর দুইটাই একই, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে বি লেটার আর এই আইকন, এটাও কোনো পার্থক্য নেই, দুইটাই আছে কি টেক্সট। এইভাবে চিন্তা করে এখন টেক্সট কে আমরা যদি বড় করতে যাই তাহলে সিএসএস কি করি? টেক্সট কে বড় করতে গেলে সিএসএস কি লিখি আমরা? h2 আছে। ওকে, h2 এর ভিতরে যেহেতু আছে, আচ্ছা এখানে আমি লিখতেছি h2, এরপরে আছে কি এর ভিতরে আছে আই ট্যাগ, তাই না? আমি এইভাবে লিখলাম, আপাতত পরে এটা বোঝাই দেবো, সমস্যা নেই। এখন ফন্ট সাইজ জানেন আমরা দিচ্ছি কি 100 পিক্সেল। রিফ্রেশ করি, তাহলে দেখেন আইকন গুলো কি 100 পিক্সেল পাচ্ছে। তার মানে এটা হচ্ছে যে ফন্ট, এটা একটা ফন্ট, এটাও একটা কি ফন্ট, এই হিসেবে চিন্তা করে কি সিএসএস গুলো করবে। আবার যদি কালার চেঞ্জ করি, টেক্সটের কালার চেঞ্জ করি, প্রপার্টির নাম কি দিয়ে? শুধু শুধু কালার দিয়ে, তাই না? আচ্ছা, ঠিক সেম আপনি যদি আইকনকে কালার করতে চান তাহলে হবে কি ওই ফন্টের মধ্যে যেভাবে কাজ করেন, আইকনের জন্য কি সেম কালারটা হবে। ধরেন এটা দিচ্ছি কি গ্রিন, রিফ্রেশ করেন, তাহলে আইকন গুলো কি গ্রিন হয়ে যাবে। তার মানে এতটুকু বুঝলাম, আমরা টেক্সট কে যে স্টাইল গুলো করি, সেম স্টাইল গুলো কি আইকনের জন্য অ্যাপ্লাই হবে। তার মানে হচ্ছে আইকন গুলো হচ্ছে কি একটা লেটার বা টেক্সট। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার না? বুঝতে পারছেন এখন?
এরপরে আসি আমরা গতকালকে বলছিলাম আজকে হচ্ছে যে ডিসপ্লে প্রপার্টি নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনারা একটু ভালো মতন বুঝেন এই পার্টটা। আচ্ছা, আমরা জানি একটা HTML এ কয় ধরনের এলিমেন্ট পাই আমরা ধরনের দিক থেকে দুই ধরনের, হ্যাঁ? একটা আছে কি ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, ব্লক এলিমেন্ট কোনটা, ইনলাইন এলিমেন্ট কোনটা আমরা এটাও জানি। তো এখন আসেন যে এই যে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট এগুলোর মধ্যে আসলে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখি এগুলো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, আজকে আবার রিপিট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটার জন্য আছে যে গতকালকের ক্লাস আমরা আছে আজকের জন্য একটা কি নতুন একটা ফোল্ডার তৈরি করে নেই। আর আজকে আছে আমাদের ল্যাব কত 30। এর ভিতরে আছে কি ইন্ডেক্স ফাইল নেব আমরা, এরপরে আছে একটা ফোল্ডার থাকবে, তাই না? তাহলে আচ্ছা, এর পাশে আছে কি একটা এই ফোল্ডার রাখবেন, সেটা ফোল্ডারের নাম হবে কি অ্যাসেট। আচ্ছা, এই যে ফোল্ডার এগুলো তৈরি করতেছি এগুলো আজকে শেষ, এরপরে থেকে আর এভাবে আমি দেখাবো না, হ্যাঁ? আপনারা এটা ফিক্সড করে নেন। ইন্ডেক্স, এরপরে আছে কি অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আমাদের হবে কি সবগুলা আলাদা আলাদা ফোল্ডার থাকবে। সিএসএস, এরপরে আছে কি ইমেজেস, আচ্ছা এরপরে আছে কি সিএসএস ফাইলের মধ্যে সিএসএস ফাইল তৈরি করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম এই ফোল্ডারটাকে কি ভিএস কোডে ওপেন করে নেব পুরো ফোল্ডার সহ। এই কারণে আছে যে আমি বাইরে ব্যাগে যাচ্ছি, এরপরে আছে কি ল্যাব 30 যেটা আছে এটাকে জাস্ট কি টান দিয়ে এনে 13 এর মধ্যে এখানে ছেড়ে দেন, এই আর কিছু না। ওপেন হয়ে গেছে আমাদের ফোল্ডার। আচ্ছা, তাহলে ফার্স্টে আছে কি আমাদের সিএসএস টাকে লিংক করাতে হবে, এই কারণে আমি লিংক করাই নিচ্ছি লিংক। এখান থেকে আছে কি অ্যাসেট, অ্যাসেটস এর ভিতরে আছে ইমেজ, সরি সিএসএস, এরপরে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আজকে যে টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডিসপ্লে একটা প্রপার্টি আছে ওটা, আর আমরা যেটা দেখতেছি ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, ডিসপ্লে প্রপার্টির আগে যেটা দেখবো আমরা ব্লক এলিমেন্ট কোনগুলা, এরপরে আছে কি ইনলাইন এলিমেন্ট কোনগুলা। আচ্ছা, ব্লক এলিমেন্ট আমরা কোনগুলাকে বলি, যে এলিমেন্ট গুলাকে কি কোনো ওর পাশে কাউকে বসতে দেয় না। কি বললাম, ব্লক এলিমেন্ট কোনগুলা, যে এলিমেন্ট গুলা কি ওর পাশে কোনো এলিমেন্টকে কি বসতে দেয় না এবং ওর নিজেও কোনো কারো পাশে কি বসে না, সেটাই হচ্ছে কি ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো, যে এলিমেন্ট গুলো কি পাশাপাশি বসে সেগুলোই হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এই দুটো যদি আমরা বুঝি, এখন ইনলাইন এলিমেন্ট কোনগুলা কয়েকটা নাম বললেন তো দেখি। ইনলাইন এলিমেন্ট, হুম হুম। প্যারাগ্রাফ কি আলাদা আলাদা বসে না নিচে পাশাপাশি বসে? তাহলে এটা কি ইনলাইন এলিমেন্ট? ইনলাইন এলিমেন্ট কোনগুলো যেগুলো পাশাপাশি বসে, পি কি পাশাপাশি বসে? আচ্ছা, ঠিক আছে, এখানে ধরেন এটা দুই পি লিখলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এরপরে আছে কি নিচে আরেকটা নিচে সেভ করি। এখন যদি এটা আউটপুট আমরা চেক করি, দেখেন তো দুইটা কি পাশাপাশি বসতেছে?
এর পাশে তো জায়গা আছে, টেক্সট হচ্ছে কি এতটুকু, তাহলে হচ্ছে কি এর পাশে তো পুরোটাই কি খালি জায়গা, এটা কি পাশাপাশি বসতেছে? না। তার মানে পি একটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এখন ইনলাইন এলিমেন্ট কোনগুলা? ইনলাইন এলিমেন্ট হচ্ছে কি যেগুলো পাশাপাশি বসে, যেমন আমরা দেখছি কি অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে কি, আপনি যদি কোনো আমরা কোনো কিছু লিখি, ধরেন এখানে লিখতেছি কি হোম, এর পরেরটা হচ্ছে কি অ্যাবাউট, এগুলো দেখেন আবার কি পাশাপাশি বসে যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগ এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এখন ইনলাইন এলিমেন্ট যদি আমরা যেগুলো দেখছি তার মধ্যে প্রথম থেকে যদি আসি, ফার্স্টে আমরা দেখছি কি ফরম্যাটিং যে ট্যাগ গুলো দেখছিলাম সেগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এরপরে সেকেন্ড হচ্ছে ইমেজ ট্যাগ, যেটা আমরা দেখছিলাম ইমেজ ট্যাগও কি ইনলাইন এলিমেন্ট। এরপরে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগও হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এরপরে এইচআর, সরি এইচআর হচ্ছে বর্গ এলিমেন্ট। আর এরপরে হচ্ছে যে আর কি আছে, তারপর আছে ইনপুট, যেগুলো আমরা দেখছিলাম, হ্যাঁ ইনপুট লেভেল। এরপরে আহ, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এরপরে আর কি আছে, আমরা যদি একটু গুগলে সার্চ দেই, আচ্ছা ভিডিও অডিও এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এইচটিএমএল ইনলাইন এলিমেন্টস। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট আছে, ও W3 স্কুলে দিচ্ছে এইচটিএমএল ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট, এখানে যদি যান মোটামুটি সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এই যে দেখেন এর একটা লিস্ট আপনাদের দিয়ে দিছে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো? আমাদের যে সিমেন্টিক ট্যাগ গুলো দেখছিলাম বা স্ট্রাকচার এলিমেন্ট যেগুলোকে বলছিলাম, সেগুলো আছে কি ব্লক লেভেল এলিমেন্ট। এরপরে আছে যে এই অ্যাড্রেস ট্যাগ দেখছিলাম, আর্টিকেল, অ্যাসাইড, হ্যাঁ এগুলো আছে কি সিমেন্টিক ট্যাগ গুলো আমরা দেখছিলাম না ওগুলো। এরপরে ব্লক কোড, ক্যানভাস, এরপরে আছে এই যে ডিপ, এরপরে ফুটার, ফর্ম, এই হেডিং ট্যাগ গুলা, এগুলো সবগুলাই আছে কি এলআই, পি ট্যাগ, হ্যাঁ এরপরে আছে কি এই যে টেবিলের টেবিল, টি ফুড, এগুলো সবগুলো আছে কি ব্লক এলিমেন্ট। আচ্ছা, ইনলাইন এলিমেন্ট কোনগুলো? নিচে যদি আসেন এই যে দেখেন এখানে ইনলাইন এলিমেন্ট গুলো দিচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, এরপরে আছে কি এই যে বি ট্যাগ, বোল্ড ট্যাগ, তারপরে আছে কি বিআর ট্যাগ, এরপরে আছে কি আই ট্যাগ, ইএম ট্যাগ, এই যে ফরম্যাটিং ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ, এরপরে আছে কি লেবেল, এরপরে আছে যে স্প্যান ট্যাগ, হ্যাঁ এই যে স্প্যান ট্যাগ, স্ট্রং, এই এগুলো হচ্ছে কি সবগুলো আছে কি ইনলাইন ট্যাগ। আচ্ছা, এগুলা আপনাদের করতে করতে আর কি হয়ে যাবে। অনেক সময় অনেকেই কোশ্চেন করে যে ইনলাইন এলিমেন্ট কোনগুলা, ব্লক এলিমেন্ট কোনগুলা, এই কারণে বলতে পারেন যেন সেই হিসেবে আর কি মনে রাখেন কয়টা। আচ্ছা, এখন আসেন যে এই যে এলিমেন্ট গুলা আছে, হ্যাঁ, আমরা যত কিছু এর আগে আমরা শিখছিলাম না, বক্স মডেল, বক্স মডেলের মধ্যে কি কি দেখছিলাম আমরা? এরপর মার্জিন আর প্যাডিং, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো আমরা দেখছি না, এই জিনিসগুলো চলেন এই যে আপনাদের যে ইনলাইন এলিমেন্ট আছে আর ব্লক এলিমেন্ট আছে, এগুলোর মধ্যে একটু আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কোনগুলা কি রকমের কাজ করে, হ্যাঁ? এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের ডিজাইন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ফার্স্টে যদি আসি, আমার এখানে আছে কি অ্যাঙ্কর ট্যাগ দুইটা আছে, এই দুইটা আছে কি ইনলাইন এলিমেন্ট, আর নিচে এই দুইটা আছে কি
ব্লক এলিমেন্ট দুইটা হচ্ছে কি। আচ্ছা, ব্লক এলিমেন্ট কিভাবে বুঝবো? ধরেন আমরা এখানে যদি পি ট্যাগ কে ধরি, পি ট্যাগ কে ধরে একটা বর্ডার দিই, হ্যাঁ? তাহলে দেখেন বোঝা যাবে, স্পষ্ট বুঝতে পারবো। বর্ডার 1 পিক্সেল সলিড টিল দিলাম। এখানে এসে রিফ্রেশ করেন, এই যে দেখেন একটা কি বর্ডার চলে আসছে। এখন এর কন্টেন্ট যতটুকু হোক না কেন, পি ট্যাগ কি করে পুরো জায়গাটা কেউ দখল করে নেয়। এই কারণে ওর পাশে কি কাউকে কেউ বসতে পারে না। আবার যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা বর্ডার দেই, পিক্সেল সলিড এখানে দেখেন এই এলিমেন্টটা আবার কি করতেছে, ওর যতটুকু কন্টেন্ট আছে ও শুধু কি ওইটুকু উইথ নিচ্ছে। তার মানে আছে কি ইনলাইন এলিমেন্ট কন্টেন্ট যতটুকু হবে ওর উইথটাও কি ঠিক ততটুকু হবে। আচ্ছা, এর অতটুকু জায়গা নিয়ে ও কি করছে, পাশের জায়গা কি ছেড়ে দিছে। এখন পাশের এলিমেন্ট এসে কি ওর পাশে বসে যাচ্ছে। আচ্ছা, এখন আসেন আমরা বক্স মডেলে কয়েকটা জিনিস দেখছি, প্যাডিং, মার্জিন, বর্ডার। আচ্ছা, বর্ডার তো আমাদের দেখলাম, বর্ডার মোটামুটি কি সব কাজ করতেছে। এখন বাকি থাকলো কি প্যাডিং, মার্জিন, আর আমরা দেখছিলাম কি উইড হাইট আমরা ইউজ করতে পারি। তো চলেন এগুলোর মধ্যে একটু উইড হাইট আমরা ইউজ করে দেখি, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আসি প্যাডিং এর মধ্যে, পি ট্যাগের মধ্যে ব্লক এলিমেন্টে আমি এখানে উইথ করলাম কি উইথ। আচ্ছা, উইথ প্রপার্টিটা আমরা দেখছিলাম না, বর্ডার না, উইথ শুধু উইথ এভাবে যে লেখা দেখি নাই না। আচ্ছা, ঠিক আছে, আমার মনে নাই, ভুলে গেছি। ঠিক আছে, এটা পরে আলোচনা করে দেবো। আপাতত উইথ কি করে আমরা অলরেডি কি জানি, প্রস্থ যে জায়গাটা আছে এটা হচ্ছে কি বলে দেয়া যায় উইথ। তাহলে আমরা এখানে দিচ্ছি কি 200 300 পিক্সেল। আচ্ছা, এরপরে এখানে যদি রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ, আচ্ছা উইথটা 300 পিক্সেল পাচ্ছে। তার মানে এখানে কি আমাদের উইথটা কাজ করতেছে। আবার যদি এখানে লিখি কি হাইট, হাইট দিচ্ছি 100 পিক্সেল। আচ্ছা, তাহলে হাইটটাও কি ব্লক এলিমেন্টে হাইটটাও কি পাচ্ছে। এরপরে যদি আসি আর কি কি দেখছিলাম, প্যাডিং, তাই না? আচ্ছা, এখানে একটা প্যাডিং দেই দেখি, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, রিফ্রেশ করি, তাহলে এই সাইডেও কি প্যাডিং 20 পিক্সেল কি পাচ্ছে। আচ্ছা, তার মানে এগুলো আমাদের কাজ করতেছে। আবার এখানে আসি মার্জিন, মার্জিন কি করবে দুইটা এলিমেন্টের মধ্যে কি স্পেস তৈরি করে। আমরা এখানে দিচ্ছি কি 30 পিক্সেল। এখন এখানে যদি রিফ্রেশ করি, আচ্ছা তারপর মানে কি মার্জিনটাও পাচ্ছে, হ্যাঁ? তার মানে একটা জিনিস এখান থেকে আমরা যেটা দেখলাম যে ব্লক এলিমেন্টে দেখেন এই যে উইডথ, হাইট, প্যাডিং আর হচ্ছে কি মার্জিন, এগুলো সবগুলাই কি কাজ করে। বর্ডার সবই কি কাজ করতেছে। আচ্ছা, চলেন এখন আসি আমরা হচ্ছে কি ইনলাইন এলিমেন্টে। এই যে জিনিসগুলো আমরা ইউজ করলাম, এখন দেখবো কি ইনলাইন এলিমেন্ট। সেম জিনিসগুলো আমি এখানে ইউজ করছি। উইথ হচ্ছে কি 300, এটা কপি করেন, এখানে এসে অ্যাঙ্করটাকে কি বসাই দিচ্ছি, সেভ করি। আচ্ছা, এটা আছে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এখন যদি রিফ্রেশ করি, দেখেন তো কোনো কাজ হচ্ছে। আচ্ছা, তার মানে উইথ আমাদের কি এখানে কাজ করতেছে না। আবার আসেন হাইট, এটা এসে কি এখানে আমরা দিয়ে দিচ্ছি, রিফ্রেশ, দেখেন তো কোনো কাজ করতেছে। আচ্ছা, এখন আসেন আর কি আছে, উইথ হাইট দেখলাম, এরপর আছে কি প্যাডিং। কপি করলাম, এখানে এসে রিফ্রেশ করেন, কাজ করতেছে। আচ্ছা, কাজ করতেছে, আমি এখানে আরো একটু বাড়াই দিচ্ছি, ধরেন এখানে দিচ্ছি কি 80 পিক্সেল।
রিফ্রেশ। এটা জুম করা তো এই কারণে আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারতেছেন না। আচ্ছা দেখেন একটু বাড়াই দিলাম। কাজ করতেছে? করতেছে। বাট একটা প্রবলেম হচ্ছে এখানে। কি প্রবলেমটা? লেফট রাইট এ কিন্তু ঠিকই কাজ করতেছে, তাই না? প্রপারলি কাজ করতেছে। বাট উপরে নিচে যদি খেয়াল করেন তাহলে দেখেন প্যাডিংটা পাচ্ছে কিভাবে? একটার উপরে কি আরেকটা চলে আসছে। এবং উপরের যে বর্ডারটা আছে দেখেন ওটা কি উপরের দিকে চলে গেছে। তার মানে এটা কি দেখা যাচ্ছে না। তো এটা কি ঠিকঠাক কাজ করতেছে? তার মানে এখানে একটা জিনিস বুঝলাম, প্যাডিং হচ্ছে কি লেফট রাইট এ কাজ করে বাট কি উপরে নিচে কাজ করতেছে না। আচ্ছা সেম জিনিসটা এখন আসেন মার্জিন। কন্ট্রোল সি দিলাম। এখানে এসে দিচ্ছি কি ধরেন একটু বাড়াই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। মার্জিনও দিচ্ছি কি 80 পিক্সেল দিয়ে সেভ করলাম। এখন যদি এখানে রিফ্রেশ করি, আচ্ছা সেক্ষেত্রে দেখেন কি হচ্ছে, মার্জিনও কিন্তু আবার কি লেফট রাইট কাজ করতেছে। এই দুই সাইডে কি গ্যাপ তৈরি হয়েছে। বাট উপরে নিচে দেখেন তো কোনো স্পেস আছে? না। তার মানে কি আছে এখানে ইনলাইন এলিমেন্টের মধ্যে এই জিনিসটা সবাই একটু নোট করে নেবেন, হ্যাঁ? কারণ ডিজাইন করতে গেলে এই জিনিসটা সব থেকে আমাদের ভুল করি প্রথম অবস্থায়। সেটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্টে আছে কি উইড, হাইট, প্যাডিং, মার্জিন। যদিও লেফট রাইটে কাজ করে প্যাডিং মার্জিন, আমরা সবাই প্রথম অবস্থায় ধরে নেবেন যে কি এই কয়টা প্রপার্টি ইনলাইন এলিমেন্টে কি কাজ করে না। সবাই একটু নোট করে রাখবেন এই জিনিসটা। যদিও এটা কি প্যাডিং আর মার্জিন কি লেফট রাইট কাজ করতেছে, এটা আমরা বুঝলাম, কিন্তু শুরুতে ধরে নিচ্ছি কি কোনো কিছুই কাজ করে না। আর ব্লক এলিমেন্টে কি সবগুলাই কাজ করতেছে। এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখেন তাহলেই হচ্ছে কি ডিজাইনের কাজ প্যারা দেখবেন অর্ধেক কমে গেছে। এই দুইটা জিনিস যদি মনে থাকে। আচ্ছা কারণ হচ্ছে এটা একটা প্রবলেম দেখেন আমাদেরকে তো অনেক, আমরা যদি W3 স্কুলে আসি, এটা একটা ওয়েবসাইট তাই না? এখন এখানে যদি দেখেন এই যে একটা কি এগুলো হচ্ছে কি একটা প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ না, লিঙ্ক না এগুলো, এগুলোর মধ্যে দেখেন তো প্যাডিং আছে না? এই যে দেখেন তো ফাঁকা জায়গা আছে না উপরে নিচে? আছে। আবার যদি দেখেন এটাও একটা কি লিঙ্ক, এগুলোর মাঝে দেখেন তো প্যাডিং আছে না? এই যে ব্যাকগ্রাউন্ড যখন হভার করতেছি দুই পাশে দেখেন তো কি একটু টেক্সটের পাশে কি একটু কালার আছে না, বাড়তি কালার? এই যে টেক্সটের পাশে দেখেন কি কালারটা দেখা যাচ্ছে, এটা একটা প্যাডিং না? তার মানে এইগুলা তো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, এখানে আছে কি প্যাডিংটা আছে। তার মানে আমাদের ডিজাইন করতে গেলে ইনলাইন এলিমেন্টের মধ্যেও কি প্যাডিং, মার্জিন, উইডথ, হাইট এগুলো আমাদের কি ইউজ করতে হবে। কিন্তু এখানে যদি আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্টে এই প্রপার্টি গুলো কাজই করে না। তো আমরা এই জিনিসগুলো ইউজ করব কেমনে, কিভাবে করব? এটা একটা প্রবলেম না? হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টের মধ্যে উইডথ, হাইট, মার্জিন, প্যাডিং এগুলো কি ঠিকঠাক মতন একটাও কাজ করতেছে না। তো আমাদের তো দরকার হবে, হ্যাঁ? আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যাই সেক্ষেত্রে তো আমাদের মার্জিন, প্যাডিং, উইডথ, হাইট সবই দরকার হবে। তো এটা একটা কি বড় একটা প্রবলেম না? তো এই প্রবলেমটা যদি আপনারা ঠিক বুঝতে পারেন তাহলে ডিজাইনটা অনেকটাই কি প্যারাটা কমে যাবে। আচ্ছা এখন আসি এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটাকে কি কিভাবে সলভ করা যায়। একটা প্রবলেমে পড়ছি আমরা, ইনলাইন এলিমেন্টের মধ্যে কি আছে আমাদের যে উইড, হাইট, বর্ডার, প্যাডিং, মার্জিন এগুলো কাজ করতেছে না, বাট আমাদের কাজের ক্ষেত্রে কি এগুলো লাগে। তো এখন একটা প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো এর জন্য আছে সিএসএস এ আপনাদেরকে, সিএসএস আমাদেরকে একটা প্রপার্টি দিছে, সেটার নাম হচ্ছে কি ডিসপ্লে প্রপার্টি। আচ্ছা এই ডিসপ্লে প্রপার্টির ভ্যালু আছে কয়টা? ব্লক, এরপর আছে কি ইনলাইন, আরেকটা আছে কি নান, আরো আছে একটা, সেটা আছে কি দুইটা মিলে বানাইছে একটা, সেটা আছে কি ইনলাইন ব্লক। তাহলে কয়টা বললাম? একটা আছে কি ব্লক ইনলাইন, আরেকটা আছে কি ইনলাইন ব্লক। হ্যাঁ আচ্ছা এখন ব্লক এলিমেন্ট যদি দেই, আমি যদি এখানে এই অ্যাঙ্কর ট্যাগে আসি, এখানে যদি আমরা বলি ডিসপ্লে, বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট তাই না? তো আমি এখানে এসে যদি বলে দেই ডিসপ্লে কি ব্লক, তাহলে কি হবে
আপনি HTML এর মধ্যে যদি ইনলাইন এলিমেন্টকে যেগুলো ইনলাইন এলিমেন্ট আছে ওগুলোকে যদি আপনি কি ব্লক এলিমেন্টে রূপান্তর করতে চান তাহলে CSS এ আপনাকে একটা প্রপার্টি ওরা দিয়ে দিছে সেটা হচ্ছে কি ডিসপ্লে ব্লক। আপনি যদি এই প্রপার্টিটা ইউজ করেন তাহলে ইনলাইন এলিমেন্ট হওয়া সত্ত্বেও এটা এই যে ব্লক এলিমেন্টে যে প্রপার্টিগুলো যেভাবে কাজ করতেছিল এটাকে কি ব্লক এলিমেন্টে রূপান্তর করে দিবে। সেটা প্রপার্টি আছে কি ডিসপ্লে ব্লক। ওকে, এখন যদি আমরা এটা ডিসপ্লে ব্লক দিয়ে সেভ করি, একটু আসি এখানে রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে দেখেন আমরা যে উইড হাইট প্যাডিং মার্জিন যেগুলো ইউজ করতেছি এখন তো ঠিক মতন পাচ্ছে না, দেখেন তো সব ঠিকঠাক মতন আছে না? আচ্ছা, তার মানে একটা উপায় আমরা বুঝলাম যে ডিসপ্লেকে যদি ইনলাইন এলিমেন্টে যেহেতু এই উইড হাইট এগুলো কাজ করে না তাহলে আমাদের একটা উপায় হচ্ছে কি এটাকে কি ব্লক এলিমেন্টে রূপান্তর করে দেওয়া। আচ্ছা, ব্লক এলিমেন্ট করতে গেলে ডিসপ্লে প্রপার্টির নাম হচ্ছে কি ডিসপ্লে ব্লক। এতটুকু আমরা বুঝছি সবাই? আচ্ছা, এই লাইনটার কথা বলতেছি আমরা, এই যে এগুলো, হ্যাঁ। আচ্ছা, সমস্যাটা কোথায় সেটা হচ্ছে যে আপনাকে একটা ওয়েবসাইট এরকম একটা ওয়েবসাইট বানাইতে দেয়া বলা হলো। এখন এখানে যদি দেখেন আপনি, তো এগুলো হচ্ছে কি লিঙ্ক, তাই না? এখানে আছে যে মাউস যদি নেন এটা দেখেন একটাতে ক্লিক করলে কি আরেকটায় যাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে কি এক একটা করে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক। অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে কি ইনলাইন এলিমেন্ট, তো এগুলো আছে কি ইনলাইন এলিমেন্ট না? এখন এখানে একটু যদি খেয়াল করেন দেখেন তো এগুলোর মধ্যে প্যাডিং মার্জিন আছে কিনা? আছে। তাহলে এখন যদি আপনি এই ডিজাইনটা করতে যান প্যাডিং মার্জিন আপনাকে ইউজ করতে হবে, বাট আমরা তো দেখতেছি কি প্যাডিং মার্জিন উইথ হাইট এগুলো কাজ করে না, তো আপনি কিভাবে দিবেন? কি কোশ্চেনটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন উপায় হচ্ছে কি এই যে ইনলাইন এলিমেন্টে যেহেতু এগুলো কাজ করতেছে না তাহলে আমাকে কি এই যে ইনলাইন এলিমেন্টটা আছে এটাকে কি একটা ব্লক এলিমেন্টে কি রূপান্তর করতে হবে। তো রূপান্তর করার নিয়মটাই হচ্ছে কি ডিসপ্লে প্রপার্টি। এখন এখানে ডিসপ্লে প্রপার্টির মধ্যে বলে দিবেন কি এটা হচ্ছে কি ব্লক। তাহলে এই যে ইনলাইন এলিমেন্টটা তাহলে কি হয়ে যাবে ব্লক এলিমেন্টের মতনই কি বিহেভিয়ার তৈরি হবে, হ্যাঁ। তাহলে দেখেন উইড হাইট এই যে প্যাডিং মার্জিন আমরা যেগুলো দিছি সবগুলোই কি ঠিকঠাক মতন পাচ্ছে। আচ্ছা, এরপরে আছে যদি এখানে আসেন পি হচ্ছে কি আমাদের ব্লক এলিমেন্ট, তাই না? তো এখন যদি আমি এখানে এসে বলে দিচ্ছি ডিসপ্লে, এটা হবে কি ইনলাইন। তাহলে পি বাই ডিফল্ট আছে কি ব্লক এলিমেন্ট, আমি এখানে সিএসএস এ বলে দিলাম কি ডিসপ্লে ইনলাইন। এখন যদি এসে এখানে রিফ্রেশ করি একবার আমরা আউটপুটে, আচ্ছা এখন দেখা যাচ্ছে এরকম, একটু রিফ্রেশ করি। আচ্ছা দেখেন তো কি আছে, আমরা যে উইড হাইট এই প্যাডিং মার্জিন গুলো ইউজ করতেছি এখানে দেখেন কি আছে কিছু। আচ্ছা, পির মধ্যে আমরা উইড দিছিলাম কত 300 পিক্সেল, এখানে 300 পিক্সেল এখন পাচ্ছে? কেন পাচ্ছে না? কারণ এখন এটা হচ্ছে কি একটা ইনলাইন এলিমেন্ট। তার মানে এটা তো এতটুকু আমরা বুঝলাম যে HTML এ ব্লক এলিমেন্টকে কি আমরা চাইলে কি ইনলাইনে রূপান্তর করতে পারি, আবার HTML এ ইনলাইন এলিমেন্টকে কি চাইলে ব্লক এলিমেন্টে রূপান্তর করতে পারি। এজন্য CSS প্রপার্টি হচ্ছে কি ডিসপ্লে ব্লক আর একটা হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন। ইনলাইন, আচ্ছা এই দুইটা কি আপনারা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এই দুইটা মিলে আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে কি ইনলাইন ব্লক। আচ্ছা, ইনলাইন ব্লকটা কিসের জন্য আসতেছে একটু আমরা যদি বুঝি, এখানে যদি দেই ব্লক এলিমেন্ট আমি দিলাম তাহলে এটা কি হচ্ছে দুইটা কি ব্লক এলিমেন্ট আসছে, দুইটা কি উপরে নিচে আসতেছে। কারণ আমরা জানি কি ব্লক এলিমেন্ট কারো পাশে কি কাউকে বসতে দেয় না, তাই না? তো আমরা এখন এমনটা চাচ্ছি যেটা হচ্ছে কি এই যে ইনলাইন এলিমেন্ট গুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমরা যে প্রপার্টি গুলো ইউজ করতেছি এগুলোও কাজ করবে, পাশাপাশি কি পাশাপাশিও থাকবে। কথাটা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? এই যে এই ট্যাগ গুলো আছে আমি যদি এটাকে উঠাই দেই তাহলে এটা কি পাশাপাশি থাকে, তাই না? ওকে, আর এখান থেকে ডিসপ্লে এটাকেও আমরা কি কমন করে রাখতেছি। আচ্ছা, এখানে আসে, হ্যাঁ। আমরা চাচ্ছি এরকম এই যে হোম আর অ্যাবাউট ইনলাইন এলিমেন্ট এগুলোর মধ্যে আছে যে এই যে প্যাডিং মার্জিন আমরা ইউজ করছি এগুলো হাইড উইথ কাজ করবে, বাট এগুলো কি পাশাপাশিও থাকবে। এর যতটুকু উইথ আছে অতটুকু জায়গা নেবে, বাকি জায়গা কি ছেড়ে দিবে।
আচ্ছা, এই কাজটা যদি আমরা করতে যাই তাহলে CSS আরেকটা প্রপার্টি ডিসপ্লে প্রপার্টির ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তার মানে এটা হবে কি ইনলাইন থাকবে এবং হচ্ছে কি ব্লক এলিমেন্ট মতনই কি কাজ করবে। তার মানে হচ্ছে এলিমেন্ট গুলো কি ইনলাইনই থাকবে কিন্তু ব্লক এলিমেন্টের মধ্যে যে প্রপার্টি গুলো কাজ করে সেগুলোও কি কাজ করবে। এখন যদি জি, কোনো সমস্যা নেই, এটা প্রপার্টি উল্টা পাল্টা করে লিখি। তাহলে এখন দেখেন দুইটার মধ্যে কি আছে, আমি যদি ব্লক দিতাম তাহলে কি দুইটা উপরে নিচে আসতো, আবার যদি ইনলাইন দিতাম তাহলে কি আবার উইড হাইট গুলাও কি কাজ করতো না। তাহলে এটার সুন্দর একটা সমাধান হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তার মানে আমার কি প্রপার্টি যতটুকু উইথ অতটুকু জায়গা নিবে এবং পাশাপাশি কি আবার উইড হাইট প্যাডিং মার্জিন সবগুলা কি কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি ডিসপ্লে ইনলাইন ব্লক। এই তিনটা জিনিস যে কটা দেখলাম এই তিনটা কি যে কনসেপ্টটা ক্লিয়ার সবার? আচ্ছা দিচ্ছি। ওকে, রিফ্রেশ করছি। আচ্ছা, রিফ্রেশ করলে এখানে একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেমটা আমরা এটা বুঝি। এখানে আমি উইডথ দিছিলাম হাইট দিছিলাম তাই না? এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের কি দেয়া আছে, উইডথ দেয়া আছে, হাইট দেয়া আছে, এরপরে আছে কি প্যাডিং মার্জিন সবই দেয়া আছে, বাট এগুলা শুধু কি কাজ করতেছে না, এই এলিমেন্টে কি কাজ করতেছে না। এখন আমি চাচ্ছি যে এটা ইনলাইন এলিমেন্টটা কি ইনলাইনই থাকবে। হুম? এখন যেরকম ইনলাইনে আছে, ইনলাইন মানে কি পাশাপাশি আছে তাই না? এর উইথ যতটুকু অতটুকু নিয়ে কি ও পাশাপাশি আছে। তো আমি চাচ্ছি এরকম যে দুইটা পাশাপাশি থাকবে, বাট আমি যে প্রপার্টি গুলো ইউজ করছি এই যে উইথ হাইট প্যাডিং মার্জিন এগুলোও কি কাজ করবে। তাহলে হচ্ছে যে আপনাকে সুন্দর একটা সমাধান দিতে আর ওটা করতে হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এই যে এলিমেন্টটা আছে এটা ইনলাইনই থাকবে, বাট ব্লক এলিমেন্টে যে কাজগুলো আমাদের প্রপার্টি গুলো কাজ করে সেগুলোও কি কাজ করবে। কি বুঝতে পারছেন এখন? এখন যদি এটাকে উঠাই দেই রিফ্রেশ করি তাহলে দেখেন এতক্ষণ কি শুধু ইনলাইনে ছিল বাট উইড হাইট গুলা কিন্তু কাজ করতেছিল না। এখন যদি আমি বলে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক তাহলে কি হবে, এলিমেন্ট গুলো ইনলাইনই থাকবে পাশাপাশি থাকবে বাট আমার উইড হাইট প্যাডিং মার্জিন গুলাও কি কাজ করবে। কি বুঝতে পারছেন? আচ্ছা, এই ডিসপ্লে প্রপার্টি ইউজ করে আমরা ধরেন এইভাবে যদি একটু খেয়াল করি ওয়েবসাইটে এই যে একটা অপশন দেখতেছেন এগুলা দেখেন কি পাশাপাশি আছে তাই না? কোন এলিমেন্ট গুলা কি পাশাপাশি আছে, আবার দেখেন কোনগুলা কি উপরে নিচে আছে। তো এই যে স্টাইল লেআউট, হ্যাঁ লেআউটের একটা টেকনিক, এটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে আলো অনেক ধরনের টেকনিক আছে, এগুলো আপনারা পরে দেখবো। আপাতত যতটুকু দেখলাম এতটুকু দিয়ে যদি আমি এখানে দেখাই তাহলে দেখেন এটা একটা কি ওয়েবসাইট তাই না? ওয়েবসাইটে একটা ওয়েবসাইটের কিছু কন্টেন্ট থাকে কি পাশাপাশি থাকে, আবার কিছু কিছু থাকে কি উপরে নিচে। তো এই যে পাশাপাশি যখন আপনি নিতে যান তাহলে কি হবে, একটা সিস্টেম আমরা অন্ততপক্ষে এখন জানি সেটা হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক বা ইনলাইন, এরপরে দেখলাম কি ইনলাইন ব্লক, এরপরে আছে কি ব্লক। তো এভাবে যদি চিন্তা করি এটা একটা ওয়েবসাইট, এই যে এটা এখানে একটা কি সাইড বার আছে না, এখানে আরেকটা দেখেন কি পার্ট আছে, আবার এই সাইডে দেখেন কি আরেকটা সেকশন আছে, হ্যাঁ? তো তিনটা সেকশন দেখেন কি পাশাপাশি চলে আসছে। এখন যদি বলি যে আমাদেরকে এভাবে একটা সেকশন করতে আপনারা পারবেন না? আচ্ছা, আমরা যদি এখানে আসি HTML এ, হুম, হ্যাঁ সিবি ওটাই সেম কাছাকাছি, আমরা হচ্ছে টিডি না করে এখন হচ্ছে কি হ্যাঁ সিএসএস দিয়ে করতেছি। তো এখান থেকে যদি আমরা আসি ধরেন একটা স্ট্রাকচারে আসি, সিমেন্টিক আচ্ছা, এখানে যদি এটা খেয়াল করেন এটা একটা আছে কি ওয়েবসাইটের স্ট্রাকচার দেয়া আছে। তো এখানে প্রথমে আছে কি হেডার, এরপরে আছে কি নেভবার, এরপরে আছে কি সেকশন, এটা একটা অ্যাসাইড, সাইডে যেগুলো বলি এগুলো আছে কি সিমেন্টিক ট্যাগ, আমরা অলরেডি এগুলো একবার আলোচনা করছিলাম। সিমেন্টিক ট্যাগ কখন ইউজ করবো, যখন একটা ওয়েবসাইটের সাথে
এই সিমেন্টিক ট্যাগ গুলো মিলবে, হ্যাঁ? কোনটার সাথে মিলবে তখন আমরা এটাই ইউজ করব। আর যদি কোনটার সাথে না মিলে সেক্ষেত্রে আমরা কি নন সিমেন্টিক যেগুলো আছে যেমন ডিপ তখন আমরা ওগুলো ইউজ করব। আর সিমেন্টিক ট্যাগের ইউজ করলে একটা সুবিধা কি? আমি এগুলো দেখেই বুঝতেছি যে আমার আসলে এর ভিতরে কি কোড আছে। যদি আমি কখনো হেডার দেখি, এই যে উপরে যেটা বলি হেডার, তো হেডার আমি যখন ট্যাগটা দেখবো তখন আমার মাথায় আসবে যে না এটা হচ্ছে কি হেডার পার্ট। আবার যদি ন্যাভ ট্যাগ দেখি তখন আমার মাথায় আসবে যে এটা কি নেভিগেশন বার। এই যে নেভিগেশন বার এটার কোড এখানে আছে। সিমেন্টিক ট্যাগ দিলে হয় কি এই কোড গুলো আমরা দেখেই বুঝতে পারি যে আসলে কোনটার ভিতরে কি আছে। আর যদি নন সিমেন্টিক হয় যেমন ডিপ দিয়ে করি সবগুলা তাহলে কিন্তু বোঝার উপায় নাই যে এটা হেডার এটা ন্যাভ তাহলে কিন্তু বোঝার কোনো উপায় থাকে না। আচ্ছা, তবে যখন আমরা ওয়েবসাইট করব তখন দেখা যাবে যে যেটার সাথে মিল থাকবে শুধু ওই সিমেন্টিক ট্যাগটা ইউজ করব। আর যদি কোনো কিছু খুঁজে না পাই তখন হচ্ছে কি ডিভ ইউজ করব। আচ্ছা, এখানে যদি আসি এটা একটা ব্লক এলিমেন্ট। এখানে কি আছে হেডার, এরপরে আছে কি ন্যাভ। এখন যদি এখানে আসি দুইটা সেকশন আছে দেখেন কি পাশাপাশি। আচ্ছা, জুম করা লাগবে না। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? তাহলে এখানে যদি দেখেন দুইটা আছে কি পাশাপাশি। আবার নিচে একটা আছে কি ফুটার। তো এখন আমরা অন্ততপক্ষে এটা জানি যে দুইটা সেকশনকে দুইটা ব্লক এলিমেন্টকে কিভাবে কি পাশাপাশি নিতে হয়। কিভাবে কিভাবে জানলাম? এই যে ধরেন পি একটা কি ব্লক এলিমেন্ট তাই না? তো দুইটাকে আমরা কি একটু আগে পাশাপাশি নিয়ে আসতে পারছি না? হ্যাঁ, তাহলে পি একটা আছে কি ব্লক এলিমেন্ট। আমি যদি এখানে বলে দিই ইনলাইন বলে দিলেও হচ্ছে। তাহলে কি আমার উই রাইট কাজ করতে হবে না। আর একটা ভালো উপায় আছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক দুইটা আমি একসাথে বলে দিচ্ছি। ইনলাইনও থাকবে আবার কি ব্লকও থাকবে। এখন যদি এটাকে রিফ্রেশ করি দেখেন তো দুইটা পাশাপাশি আসতেছে না। তার মানে অন্ততপক্ষে আমরা এটা জানি যে দুইটা ব্লক এলিমেন্টকে কিভাবে কি পাশাপাশি দিতে হয়। তার মানে এখন এই দুইটাকে আমরা কি পাশাপাশি আনতে পারবো না ডিসপ্লে ইউজ করে। আচ্ছা, এরপরে আছে ফুটার। আচ্ছা, আপনাদের আছে যে একটা এঁকে দিচ্ছি ধরেন হোয়াইট বোর্ডে যাইতে যাই। ধ্যাৎ তেরি। আমরা যে ডিসপ্লে এই যে ইনলাইন দেখলাম না ব্লক দিয়ে, ডিসপ্লে এই যে এটা দিয়ে আমরা এই ধরনের একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করতে পারবো না এখন? পারবেন আপনারা? পারলে শুরু করেন। আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি কি কি থাকবে। ধরেন টেক্সটে যদি আসি, ফার্স্টে আছে এটা হবে কি ওয়েবসাইটের লোগো, হ্যাঁ? আর এটা হচ্ছে কি এটাই বোঝাচ্ছি। এটা একটা ব্লক, এটা একটা কি ব্লক দুইটাকে কি পাশাপাশি নিয়ে আসতে হবে। লোগো ধরেন এরপরে আছে কি এখানে থাকতে পারে হচ্ছে যে আপনাদের ন্যাপ বার, হেডার, এরপরে এটা হচ্ছে কি ন্যাপ বার, আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি সাইট, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। হ্যাঁ, সবগুলা মেইন কন্টেন্ট যেমন W3 স্কুল আমরা যদি দেখি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি একটা সাইট। আচ্ছা, আর এটা হচ্ছে কি আপনাদের ফুটার। কি ও আচ্ছা, যাই হোক, ভুল হয়েছে, এটা মেইন ধরনের। আচ্ছা,
তাহলে এখন যদি বলি আমরা এই যে ডিসপ্লে ইনলাইন নিয়ে শিখলাম, এটা একটা কি পুরো একটা সেকশন। এর ভিতরে কয়টা পার্ট আছে? দুইটা ব্লক এলিমেন্ট আছে, দুইটাকে কি পাশাপাশি নিয়ে আসতে হবে। এরপরে যদি আরেকটা আছে, এটা আছে কি একটাই ব্লক, তাহলে এখানে আমাদের কি কোনো কিছু আর পাশাপাশি নিয়ে আসতে হচ্ছে না। আবার যদি এখানে আসি, তিনটা কি ব্লক এলিমেন্ট আছে, তিনটাকে কি পাশাপাশি নিয়ে আসতে হবে। এখন পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা যেটা জানি অলরেডি, ওটা কি ইউজ করব। এরপরে নিচেরটা হচ্ছে কি ফুটার সেকশন, এখানেও কি একটা ব্লক নিলেই হয়ে যাচ্ছে। এখন যদি বলি আপনাদের এটা করতে, আপনারা কি পারবেন ডিসপ্লে ইনলাইন আর ইনলাইন ব্লক দিয়ে? আচ্ছা, না পারলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমি একটা করে দিচ্ছি, আপনাদেরকে পরে আরেকটা দিচ্ছি আমি করার জন্য। ওকে, ফার্স্টে যদি আসি, এখানে কি কি আছে দেখেন, পুরো একটা কি পার্ট আছে, সেটা আছে কি এভাবে চিন্তা করেন। আমার হচ্ছে কি একটা, এটা একটা হেডার এলিমেন্ট, এটা হচ্ছে কি একটা হেডারের এলিমেন্ট, দুইটা আছে কি ব্লক এলিমেন্ট, দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তো চলেন আমরা এটা যদি শুরু করি এভাবে। আচ্ছা, এই যে যতটুকু আছে এগুলোকে আমি কি কমেন্ট করে রাখতে পারি, অথবা ডিলিট করে দিলাম হবে আপাতত। এগুলো হচ্ছে কি আমরা রিমুভ করে দিচ্ছি, থাকুক কমেন্ট করা। ওকে, ফার্স্টে আমাদের কি আছে একটু, মানে এখন থেকে লেআউটটা চিন্তা করেন, হ্যাঁ কিভাবে আমরা লেআউট গুলা করি, এই থিঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্টে চিন্তা করেন এখানে কয়টা জিনিস আছে দেখেন তো। একটা আছে কি লোগো, আর একটা আছে কি হেডার, তার মানে দুইটা জিনিস একসাথে আছে পাশাপাশি। এখন এই পাশাপাশি যেটা আছে, তাহলে এটার একটা কি দেখেন আবার কি প্যারেন্ট আছে, তাই না? একটার ভিতরেই কি এই দুইটা আছে। তো আমাদেরকে এইচটিএমএল এর স্ট্রাকচারটা প্রথম অবস্থায় এইভাবে ভাবতে হবে, কিভাবে আমি স্ট্রাকচারটা তৈরি করব। প্রথমে যদি চিন্তা করি এই দুইটা কি একটা পাশাপাশি আছে, তাহলে এই দুইটা পাশাপাশি যদি নিতে যাই, তাহলে এই দুইটাকে যদি আমি একটা প্যারেন্টের ভিতরে রেখে দেই, তাহলে জিনিসটা কি আরো গোছানো থাকতেছে না আমার। আবার এখানে যদি আসি, এটা আছে কি একটাই, তাহলে এখানে আমার একটা নিলেই হয়ে যাচ্ছে, ডিপ নিলেই। আবার যদি এখানে আসি, এক দুই তিন, তিনটা আছে কি এভাবে পাশাপাশি আছে। তো তিনটা এলিমেন্ট কি একটার ভিতরে রেখে দিলে আরো কি জিনিস এই তিনটা একসাথেই থাকলো না গোছানো। তিনটা, এই যে এক দুই তিন, তিনটার কথাই বলতেছি। আচ্ছা, এরপরে নিচেরটা আছে একটা। তাই আচ্ছা, বুঝছি আপনারা আছে যে এভাবে ভাবতেছেন। এখন দেখেন ঠিক আছে কি? এখন বুঝছেন এই একই জিনিস। আচ্ছা, তো আসেন ফার্স্টে হচ্ছে যে এই পার্টটা যদি আমরা করি, এটাকে আমরা নাম দিতে পারি কি, এটা একটা ওয়েবসাইটের কি আমাদের যে সিমেন্টিক ট্যাগ গুলো আছে দেখেন তো, সিমেন্টিক ট্যাগ গুলাতে আসি যদি, তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি? উপরে যে সেকশনটা আছে, কোনো সিমেন্টিক ট্যাগ আছে এটার জন্য? আর্টিকেল আমরা ইউজ করতে পারবো না। এরপরে আছে কি অ্যাসাইড, অ্যাসাইড তো হচ্ছে কি সাইড বারের জন্য। এরপরে আছে কি ডিটেল, ফিগার, পিক ক্যাপশন, ফুটার, হেডার। এরপরে আছে কি মেইন, মার্ক। দেখেন তো কোনোটার সাথে মিল আছে? হ্যাঁ, অবশ্যই মিল আছে, সেটা হচ্ছে কি হেডার। উপরের যে পার্টটা থাকে এটাকে বলে আমরা কি হেডার। তাহলে এখানে যেহেতু একটা সিমেন্টিক ট্যাগ আমরা পাচ্ছি, তাহলে কি ওটাই লিখে ফেলি। তাহলে এখানে একটা ফার্স্টে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের একটা এটা কমন একটা প্র্যাকটিস, সেটা আছে এভাবে কমেন্ট করে রাখবেন। হ্যাঁ, হেডার সেকশন স্টার্ট। হ্যাঁ, এরপরে আছে কি এটাকে কমেন্ট করে দেন, ঠিক সেম ভাবে করে দেন কি হেডার সেকশন ইন। আচ্ছা, এই যে কমেন্ট করছিলাম দেখছিলাম আমরা এইচটিএমএল এর, তখন হয়তো বুঝতেছিলেন না আসলে এই যে এগুলো কেন আমরা কমেন্ট করব। তো এখন যদি আসেন, এই যে হেডার সেকশনের ভিতরে তো অনেকগুলো কোড থাকবে, এরপরে নিচে আরেকটা সেকশন থাকবে। তো তখন আছে যে যদি আপনি কখনো কোডটা দেখেন কোথায় শুরু কোথায় শেষ, এটা যদি আপনি বুঝতেই পারবেন না। তো এই কারণে আমাদেরকে এই কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হেডার সেকশন, তাহলে এখানে আমরা কি হেডার ট্যাগ নিচ্ছি, হেডার শুরু শেষ করলাম। আচ্ছা, এরপরে এখানে কি আছে ন্যাপ ট্যাগ। আমাদের যদি ওয়েবসাইটটা দেখি, এরপরে আছে কি ন্যাপ বার। হ্যাঁ, তারপরে এখানে আর কি থাকতে পারে? আমাদের সিমেন্টিক ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে যে এটা পরে আসতেছি। এরপরে আছে কি ইন, এটা আছে ন্যাপ সেকশন, এখানে ইন।
তাহলে ন্যাব সেকশন লেখার জন্য আমাদের সিমিলারিটি ট্যাগ কি আছে দেখেন তো, ন্যাব। হ্যাঁ, এভাবে একটু ইয়ে করবেন যে সিমেন্টিক ট্যাগ গুলো অবশ্যই ইউজ করতে হবে, সেগুলো আবার যেগুলোর সাথে মেলে সেগুলো হচ্ছে কি অবশ্যই ইউজ করতে হবে। আর কোনো কিছু না মিললে তখন হচ্ছে কি নন সিমেন্টিক ট্যাগ আমরা যাবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি ন্যাবের জন্য আমরা কি করব, ন্যাব ট্যাগ ইউজ করব। আচ্ছা, এরপরে কি আছে, আচ্ছা এই দুইটা আগে শেষ করি নাকি, একটা একটা করে আসি। এখন হেডারের পার্টটা চিন্তা করেন। হেডারের জন্য আমরা যে ওয়েবসাইট এটা করতে যাচ্ছি, এটার কয়টা পার্ট আছে, দুইটা। তাহলে একটা আছে কি লোগো পার্ট আর একটা আছে কি ধরেন হেডার লেখাই আছে ওখানে। তাহলে এখানে আমাকে কি দুইটা ব্লক এলিমেন্ট নিতে হবে, দুইটাকে কি পাশাপাশি নিয়ে আসতে হবে। ধরেন আপাতত আমরা ডিপ নিচ্ছি, হ্যাঁ ডিপ একটা ব্লক এলিমেন্ট নিলাম, এখানে লিখে দিলাম কি লোগো, আর হচ্ছে কি ডিপ, এখানে দিচ্ছি কি হেডার। আচ্ছা, এই যে টেক্সট দেওয়ার জন্য হ্যাঁ প্যারাগ্রাফ বা H1 দুইটা নিলেও হয়তো, আমি জাস্ট ডিপ ট্যাগ নিলাম। ডিপ হচ্ছে কি একটা ব্লক এলিমেন্ট ট্যাগ, এটা হচ্ছে নন সিমেন্টিক, হেডার যেমন সিমেন্টিক, ডিপ হচ্ছে কি নন সিমেন্টিক। আচ্ছা, আপাতত লিখে রাখছি। এখন এই ডিবের ভিতরে অনেক টেক্সট থাকতে পারে, অনেক হেডিং থাকতে পারে, এটা আলাদা বিষয়, আপাতত এইভাবে রাখলাম। আচ্ছা, এখন যদি এরপরে ন্যাব বারে আসি, ন্যাবের ভিতরে কি আছে, শুধু কি ন্যাব, তাহলে এখানে হচ্ছে কি একটা H1 দিয়েও লিখে দিতে পারি ন্যাব। আচ্ছা, এতটুকু করলাম। এখন এইভাবে লিখলেই কি দুইটা পাশাপাশি চলে আসবে না, এটাকে পাশাপাশি কি আনতে হবে। আমরা যদি একটু আউটপুটে রিফ্রেশ করে দেখি এখন, তাহলে দেখেন হচ্ছে কি দুইটা এরকম দেখা যাচ্ছে। আমরা একটা বর্ডার দিয়ে দেই, তাহলে সবগুলাই কি বুঝতে সুবিধা হবে। কারণ সিএসএস এ আমরা একটা এসে ক্লাস লিখে রাখতেছি বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন এখানে দিচ্ছি কি রেড কালারই দিচ্ছি যাতে বোঝা যায় সুবিধার্থে। ওকে, তাহলে এখন হচ্ছে যেখানে আমাদের কি বর্ডার লাগতেছে শুধু এখানে কি ইউজ করে দেবো, কন্ট্রোল সি দিলাম। আচ্ছা, এখানে আসি। বর্ডার, এটার ভেতরেও কি বর্ডারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমাদের এটা এরকম দেখাচ্ছে লোগো আর হচ্ছে কি হেডার। এখন আমাদের কাজ কি এই দুইটাকে কি পাশাপাশি নিতে হবে। তাহলে পাশাপাশি নেওয়ার জন্য এখন আমরা কি ইউজ করতে পারি বলেন তো, ইনলাইন ব্লক। তাহলে আমরা কি ইউজ করতে পারি, ইনলাইন ব্লক। তাহলে এই যে ডিপ, এটা হচ্ছে কি ডিপ, তাহলে এই দুটোকে আমাদের কি সিএসএস এ সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, তা সিলেক্ট করব কিভাবে, ধরেন এখানে আছে কি ফার্স্টে আছে কি হেডার ট্যাগ, তাই না, এর প্যারেন্ট কে, এখানে একটা নতুন সিলেক্টর দেখেন, সিলেক্টর লেখার এটা একটা সিস্টেম। আচ্ছা, আমরা যদি এইভাবে যদি বলে দেই হেডার, হেডারের ভিতরে আছে কি ডিপ, কারণ এই ডিপটা তো এখানেও থাকতে পারে তাই না। তো আমরা কোন ডিপটাকে স্টাইল করতে যাচ্ছি, হেডারের ভিতরে যে ডিপটা আছে ওটা না, কথাটা বুঝতেছেন আমি কি বলতেছি। আচ্ছা, আমরা ডিপ তো একটা ওয়েবসাইটে অনেকগুলা থাকবে, কিন্তু আমরা এখন ডিজাইন করতে যাচ্ছি কোনটা, এই যে হেডারের ভিতরে যে ডিপটা আছে ওটাকে, তাই না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আগে আছে কি হেডারটাকে বলে দিলাম, এর ভিতরে বলে স্পেস দিয়ে যদি এভাবে লিখি ডিপ, তাহলে এটার মিনিং হচ্ছে এটা যে হেডার একটা কি প্যারেন্ট এলিমেন্ট, ওর ভিতরে কি ডিপ নামের ট্যাগ আছে। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের এটা কি হেডার আছে, হেডারের ভিতরে কি ডিপ আছে, তাহলে কি এটা মিলে যাচ্ছে না। তাহলে প্রথমে যদি প্যারেন্ট বলে দেই, এরপরে আমি কি স্পেস দিয়ে যদি আরেকটা ট্যাগের নাম বলি, তাহলে এটা মিনিং হচ্ছে এটা এটার ভিতরে কি এই ট্যাগটা আছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে বলে দেই ডিসপ্লে ইনলাইন ব্লক, এখন যদি আউটপুটে রিফ্রেশ করি দেখেন তো দুইটা পাশাপাশি আসছে না। আচ্ছা, এখন দুইটা পাশাপাশি আসছে, বাট এখানে যদি খেয়াল করি একটার উইথ আছে কি কম আর একটা আছে কি বেশি। তো এটার জন্য কি করতে পারি তাহলে, হ্যাঁ আচ্ছা তাহলে কি ইউজ করতে পারি আমরা, উইথ, হ্যাঁ উইথ। আচ্ছা, তাহলে এখানে যদি উইথ বলে দেই, তাহলে এখানে কি ধরে বলে দেবো উইথটা,
আমি যদি ডিপ ধরে বলে দেই তাহলে কি দুইটাই তো স্টাইলটা পাচ্ছে। তাহলে এখানে আমি এটাকে দিতে যাচ্ছি ছোট, এটাকে চাচ্ছি কি বড় দিতে। কিন্তু আমি যদি ডিপ ধরে বলে দেই তাহলে কি হচ্ছে, দুইটাই পেয়ে যাবে, তাই না? তাহলে উপায় কি? তাহলে উপায় কি, এখানে কি করতে পারি? হ্যাঁ, তাহলে এখানে এসে কি আমরা আরেকটা ক্লাস নিতে পারি। এটা হচ্ছে কি লোগো, আর এটা হচ্ছে কি হেডার। এই হেডার আর এই হেডার কিন্তু এক না। আচ্ছা, চেঞ্জ করে দিই। হ্যাঁ, আপনাদের বুঝতে হয়তো প্রথম অবস্থায় অসুবিধা হতে পারে। আচ্ছা, এটা দিলাম কি হেড, হেডারই দিচ্ছি হেড ওয়ান। জাস্ট এইভাবে দিলাম যাতে আপনারা বুঝতে অসুবিধা না। তাহলে দেখেন কি করলাম, এটা হচ্ছে কি আলাদা একটা নাম দিলাম, এটার কি আলাদা একটা নাম দিলাম। এখন আসেন এখানে, এখানে এসে কি হেডার ডট, ফার্স্টে আছে কি আমাদের হেডার ট্যাগ। হেডার ট্যাগের ভিতরে সবসময় এভাবে চিন্তা করেন, প্যারেন্টকে আগে বলে রাখবেন। তাহলে হচ্ছে যে ওর ভিতরে যে কি অন্য জায়গায় যদিও থাকে ওটা আর পাবেন। তাহলে হেডার, হেডারের ভিতরে কি আছে আমাদের ডট, ক্লাস নেম দিলাম কি লোগো। হ্যাঁ, ওকে। এরপরে এখানে যদি আসি, এটাকে আমরা কতটুকু উইথ দিতে যাচ্ছি দেখেন তো। ধরেন এটা হচ্ছে কি 4/1 তো এটা কত পার্সেন্ট দেওয়া যায়, 25 উইথ 25%। এরপরে সেম ভাবে আছে কি আরেকটা হবে হেডার, এটা হবে কি হেডার ওয়ান। এটা কতটুকু হবে 75%। আচ্ছা, 75% দিলে একটা প্রবলেম করবে, করে ফেলি আগে দেখি। রিফ্রেশ করেন, দেখেন তারপর আছে কি উপরে নিচে আসতেছে। দুইটা কিন্তু পাশাপাশি আসার কথা, তাই না? কেন আসলো না জানেন? বলতে পারবেন কেউ? এটা দুইটা মিলে তো 100% হয়ে যাচ্ছে, তার মানে কি নিচে তো আসার কথা না, দুইটাই কি পাশাপাশি বসে যাওয়ার কথা, কিন্তু নিচে আসতেছে কেন? আচ্ছা, নিচে আসতেছে যে এই যে একটা বর্ডার আছে, হ্যাঁ, বর্ডার দেখেন কয় পিক্সেল আছে, 1 পিক্সেল। তাহলে এখানে আছে কি 1 পিক্সেল, এখানে হচ্ছে কি 1 পিক্সেল, 2 পিক্সেল। হ্যাঁ, আবার হচ্ছে কি এখানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল, কয় পিক্সেল হলো 4। এই 4 পিক্সেল জায়গা হচ্ছে কি বেশি হয়ে গেছে, ওর এখানে জায়গা নেই, এই কারণে ও নিচে নামাই দিচ্ছে। তো আমরা যদি একটা একটু কমাই দেই তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে এই কারণে দিচ্ছে আর কি। আহ, এটাকে দিলাম হচ্ছে, এখন দেখেন ঠিক আছে। হ্যাঁ, ওই বর্ডারের কারণে কি জায়গা পাচ্ছিল না, বর্ডারেরটা এটা নিচে নামাই দিছে। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে কি হয়ে গেছে। এখন আসি ন্যাপ বার। তো ন্যাপ বারটা কি অটোমেটিক ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে পারেন যে এই যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এখানে কি একটা দেখেন তো গ্যাপ আসতেছে না? আমি যদি এটাকে জুম আউট করে নেই, দেখেন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এই যে গ্যাপ আছে না, এই যে এই সাইডেও কি একটা গ্যাপ আসতেছে। তো এখন যদি বলি যে এখানে তো আমরা কোথাও গ্যাপ, মার্জিন, প্যাডিং ইউজ করিনি, তাহলে এগুলা কিসের থেকে আসতেছে? আচ্ছা, আমরা এর আগে গত ক্লাসে যখন ইয়ে নিয়ে বক্স মডেল নিয়ে আলোচনা করছিলাম, তখন বলছিলাম প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি বাই ডিফল্ট কি কি থাকে, মার্জিন থাকে, এরপরে হচ্ছে কি প্যাডিং ও থাকে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি মার্জিন, প্যাডিং দুইটাই থাকে। আপনাকে যদি এটাকে যদি ইয়ে করতে চান, রিমুভ করতে চান যে না আমি এখানে কোনো মার্জিন প্যাডিং রাখবো না, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? প্রত্যেকটারই হচ্ছে কি মার্জিন আর হচ্ছে কি প্যাডিং আমাকে কি রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করে দেওয়ার জন্য, ওকে, আচ্ছা এখানে যদি খেয়াল করি আমরা, তো এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটার মধ্যে একটা এলিমেন্টের মধ্যে কি আছে, মার্জিন বা প্যাডিং আছে বাই ডিফল্ট। প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে, ব্লক এলিমেন্টের মধ্যে কি মার্জিন, প্যাডিং থাকে। তো এটাকে যদি আপনি উঠাই দিতে চান, তাহলে কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যদি কি মার্জিন গুলাকে কি রিমুভ করে দেন তাহলেও হবে। আরেকটা সিস্টেম আছে, হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, দেখেন এটা আমরা ইউজ করবো, অনেক ইউজ করবো। সেটা হচ্ছে যে একটা সিম্বল বলছিলাম কি স্টার সাইন। হ্যাঁ, এরপরে আছে এখানে যদি এভাবে করি আমি, তো স্টার সাইন দিয়ে কি বোঝাচ্ছে এখানে, ইউনিভার্সাল সিলেক্টর। এটাকে কি বলে, ইউনিভার্সাল সিলেক্টর। আপনি স্টার সাইন দেয়া মানে আপনার এই এইচটিএমএল এর যতগুলা ট্যাগ আছে, হ্যাঁ, সবগুলাকেই কি ও সিলেক্ট করে নেবে।
এটা হচ্ছে কি ইউনিভার্সাল সিলেক্টর। তো আমরা হচ্ছে যে এই যে মার্জিন বা প্যাডিংটা প্রত্যেকটার মধ্যে এই যে আমাকে যদি আমি রিমুভ করতে যাই তাহলে কি করতে হবে, এই যে বডি একটা ট্যাগ, এখানেও কি আমাকে বলতে হবে মার্জিন 0 প্যাডিং 0। আবার হেডারও কি একটা ট্যাগ, এখানে এসে আমাকে বলতে হবে কি মার্জিন 0 প্যাডিং 0, কারণ এখান থেকে যদি আমি প্যাডিং মার্জিন রিমুভ করতে চাই। আবার এখানে এসে আমাকে বলতে হবে কি মার্জিন 0 প্যাডিং 0। আবার এই H1 কেও আমাকে কি লিখতে হচ্ছে, বারবার একই জিনিস কি প্রত্যেকটার জন্যই লিখতে হচ্ছে। তো এটার থেকে একটা সমাধান আছে যে আপনারা হচ্ছে কি কি করব, এই যে ইউনিভার্সাল সিলেক্টর আমি যখনই কি স্টার সাইন দেব, তার মানে এই স্টার সাইন দেওয়া মানে কি আমার HTML এ যতগুলো ট্যাগ আছে এটা যে কোনো ট্যাগ হতে পারে, সবগুলোকে কি ও সিলেক্ট করে। এখন যদি এখানে এসে আমি বলে দেই মার্জিন 0, এরপরে আছে কি প্যাডিং, বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিংটা থাকে এটা হচ্ছে কি 0। এখানে যদি আসে এখানে আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন বাই প্রত্যেকটা এলিমেন্টের, হ্যাঁ যতগুলা ব্লক এলিমেন্ট আছে প্রত্যেকটাকে কি এই যে ও ধরবে, প্রত্যেকটার মধ্যেই কি যে মার্জিন প্যাডিং গুলো আছে এগুলোকে কি রিমুভ করে দিবে। কি এই জিনিসটা আমরা বুঝতে পারছি সিলেক্টরটা, এটা সব প্রত্যেকটা যখন আমরা করি কি ওয়েবসাইট যখন করি তখন এগুলো হচ্ছে যে বাই ডিফল্ট যে স্টাইল গুলো থাকে এগুলোকে আমরা সবগুলোকে কি রিমুভ করে দেই, কারণ আমার যতটুকু প্যাডিং মার্জিন লাগবে ওটা কি আমি দিয়ে নেব, বাট এদের ব্রাউজারেরটা কখনো আমরা রাখি না। তো এই কারণে দেখবেন যে ওয়েবসাইট গুলো আপনার ব্রাউজারে জুম করা থাকুক ইয়ে থাকুক ওয়েবসাইট গুলো কি নষ্ট হয় না। আচ্ছা, তো এটা একটা সিস্টেম, হ্যাঁ। আর না হলে কি প্রত্যেকটার মধ্যেই আপনাকে এই জিনিসটা লিখতে হবে মার্জিন 0 প্যাডিং 0। ন্যাপবারে যদি আসি, ন্যাপবারে কি কি থাকতে পারে, কিছু ন্যাব লিঙ্ক থাকতে পারে। তো ন্যাব লিঙ্ক এখানে অ্যাঙ্কর ট্যাগ আমরা দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে কি আপাতত থাকুক যেহেতু আমরা একটা লেআউট দেখতেছি। আচ্ছা, এরপরে কি আছে, আহ এই যে পরে আছে কি একটা সেকশন আছে তাই না, এটাই হচ্ছে কি যদি ধরি এটা একটা সেকশন, এই সেকশনের ভিতরে কি কি আছে দেখেন তো, অ্যাসাইড আছে, মেইন আছে, এরপরে আরেকটা কি অ্যাসাইড, মানে এই অ্যাসাইড গুলো বলতেছি কারণ কি ওয়েবসাইটে এই সাইট গুলো সাইট বারকে আমরা অ্যাসাইড ট্যাগ দিয়ে লাগি, সিমেন্টিক ট্যাগ, এই কারণে এটা বলতেছি। তো আমরা ওইভাবে চিন্তা করতে পারি এটা একটা ব্লক, এটা একটা কি ব্লক, এটাও একটা কি ব্লক, তাহলে এই তিনটাকে আমাদেরকে কি পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি যদি নিয়ে আসতে চাই, আপনারা যদি এই জিনিসটা বুঝে থাকেন তাহলে এটাও কি করতে পারবেন, কারণ এটাতে আমরা কি করছি দুইটাকে কি পাশাপাশি নিয়ে আসছি তাই না। তাহলে এখানে কি আছে দুইটার পরিবর্তে কয়টা আছে, তিনটা। তো একই কাজ না তিনটার মধ্যে। ওকে চলেন এটাও করে ফেলি। আচ্ছা, এখানে দেখেন তো আমাদের কোনো সিমেন্টিক ট্যাগ আছে, কোনোর সাথে মিল আছে। অ্যাসাইড, তো অ্যাসাইডটা যখন আমরা লিখবো তখন লিখবো, বাট প্যারেন্টের ক্ষেত্রে এই যে যেমন আমরা ন্যাব লিখছি এর ভিতরে কি এটা লিখে দিছি, এরকম কি কোনো সিমেন্টিক ট্যাগ এখানে আমরা পাচ্ছি? আচ্ছা, এরকম কোনো পাচ্ছি কোনো কোথাও কিছু না, যদি না থাকে তাহলে এটা আমরা ইউজ করব কি সেকশন। যদি এরকম স্পেসিফিক কোনো কিছু না থাকে তাহলে ইউজ করব কি সেকশন, কারণ এটা একটা পুরোটা মিলে আছে কি একটা সেকশন। তো এই কারণে এখানে ইউজ করব আমরা কি সেকশন ট্যাগ। তো ন্যাব সেকশন এখানে শেষ। এরপরে ধরেন এখানে আমরা কি আরেকটা কমন করে রাখতে পারি, মেইন সেকশন। মেইন সেকশন কি ইন। আচ্ছা, এখানে যদি কোনো সিমেন্টিক ট্যাগ আসতেছে না, আমরা এখানে নেব কি সেকশন। সেকশন একটা আছে ট্যাগ, শুরু শেষ করে নেব। এর ভিতরে কি কি আছে এখন যদি দেখি, আহ এই যে তিনটা সাইড আছে, হ্যাঁ একটা আছে দুইটা সাইড আর একটা আছে মাঝখানে আছে কি মেইন, তো তিন বড় একটা পার্ট আছে। তো এখানে যদি দেখি এই ওয়েবসাইটটার সাথে কিন্তু অনেকটা মিলে যাচ্ছে, হ্যাঁ? আমরা যেটা দেখতেছি এই যে দেখেন এটা আছে কি একটা সাইড, এটা আছে কি মেন মেন, আর এটা যদি ধরি এটাও একটা কি অ্যাসাইড। তো এখানে যদি ক্লিক করি তাহলে কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে কি এই যে মেন এর এই জায়গায় কি চেঞ্জ হচ্ছে। এখন যদি এস সাইড মানে সাইডে কোনো কিছু আমরা লিখতে চাই সেক্ষেত্রে একটা সিমেন্টিক ট্যাগ পাচ্ছি, সেটা আছে কি এস সাইড। তো এই এস সাইড ট্যাগটা এখানে ইউজ করলাম। এরপরে কি আছে, আচ্ছা আমাদের এখানে যদি আসি এই যে এস সাইড একটা লিখলাম, এরপরে কি আছে
মেইন। তাহলে আমরা এখানে লিখবো কি মেইন, এরপরে আছে কি আবার আরেকটা আছে কি সাইট। তো এখানের জন্য ইউজ করতেছি কি অ্যাসাইড। আচ্ছা, এগুলোর মধ্যে আমরা কি বর্ডারটা করে দিয়ে দেই ক্লাস, একবারে সবগুলোতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে সিলেক্ট করলাম, এটা আপনারা জানেন কিনা? অল্টার চাপ দিয়ে ধরে যদি আপনি যদি এভাবে একটা মাউস ক্লিক করেন, হ্যাঁ, তাহলে একসাথে কি অনেকগুলো মাউস কার্সার আপনি সিলেক্ট করতে পারবেন। আবার দেখাচ্ছি, দেখেন এটা একটা শর্টকাট। আমি এখানে তিনটা জায়গায় কি একই কোড লিখবো, তাই না? তো এখানে কি করবো, ফার্স্টে এটার মধ্যে একটা ক্লিক করে নিলাম, এরপরে অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরে যেখানে যেখানে আমি কোড করব সেখানে সেখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে একসাথে আমি কি তিনটাই লিখতে পারতেছি। ক্লাস, এরপরে এখানে দিলাম কি বর্ডার। আচ্ছা, এর ভিতরে আছে কি আমরা দিয়ে লিখে দেই অ্যাসাইড, এটা আছে কি মেইন, অ্যাসাইড। এতটুকু দিয়ে যদি আমরা আউটপুটে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি ব্লক এলিমেন্ট, অবশ্যই এগুলো কি কি কিভাবে আসছে, উপরের নিচে আসছে। তাহলে এখন আমাদের কাজ কি এগুলোকে কি পাশাপাশি দিতে। এখন পাশাপাশি কিভাবে নেব, তাহলে অবশ্যই আমাদেরকে কি এটা এই তিনটাকে বলে দিতে হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন এটা আপনি তিনটাকে সিলেক্ট করে বলে দিতে পারেন, যেমন এখানে আছে কি সেকশন, তাহলে আমি এখানে ধরতে পারি কি সেকশন। সেকশন তো অনেকগুলো থাকতে পারে, তারপরে যেহেতু আমাদের একটাই করতেছি লিখলাম এভাবে আর কি সেকশন। আমরা এগুলোতে পরবর্তীতে ক্লাস নেম দিয়ে করব। তো সেকশন, সেকশনের ভিতরে কি কি আছে অ্যাসাইড আর আছে কি মেইন। হ্যাঁ, তো এখানে আমরা যদি সিএসএস এ এসে এভাবে বলে দিতে পারি অ্যাসাইড। সেকশনের ভিতরে যে অ্যাসাইড গুলো আছে এগুলো আছে কি ডিসপ্লে হবে কি ইনলাইন ব্লক। আচ্ছা, এরপরে বাদ থাকলো কোনটা, মেইন, তাই না? তো মেইন কেও আমাদেরকে এভাবে বলে দিতে হবে সেকশন, এরপরে স্পেস দিলাম, এখানে বলে দেবো কি মেইন ট্যাগ। তার মানে সেকশনের ভিতরে একটা মেইন ট্যাগ আছে, এটাকে বলে দেবো কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে সবগুলাই যদি ইনলাইন ব্লক হয়ে যায়, তার মানে ওর উইথ যতটুকু আছে অতটুকু জায়গা নিয়ে কি বাকিগুলাকে জায়গাও কি ছেড়ে দিবে। এখন যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি যেহেতু ওর কন্টেন্ট এতটুকু অতটুকুই কি উইথ নিচ্ছে। এখন কি করতে হবে আমাদের, এগুলার কি উইথ হাইটটা কি বাড়াতে হবে। তো আমাদের অ্যাসাইড গুলো আছে, অ্যাসাইড এর উইথ দিচ্ছি আমরা কি 25% করে, ধরেন এখানে উইথ দিচ্ছি কি উইথ, আচ্ছা 20%ই দিলাম। হ্যাঁ, উইথ 20%। আর এই যে মেইন যেটা আছে মেইন কে আছে কি উইথ দিচ্ছি 20 গেলে আমাদের দুইটা যদি 20 যায় থাকে কত 60%, তাই না? তাহলে এখানে আমরা দিচ্ছি কি 55%, যাতে ওই বর্ডারটার কারণে নিচে না নেমে যায়। ওকে, রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি তিনটা হয়ে গেছে না? এখন একটু হাইটটা বাড়াই দিলে কি আরো ভালো লাগবে। অ্যাসাইড গুলো আছে এখানে আমরা কি হাইট বলে দিই, যেহেতু কোনো কন্টেন্ট নেই আপাতত একটা ফিক্সড হাইট দিয়ে দিই, ধরেন 400 পিক্সেল। কন্ট্রোল সি, তাহলে মোটামুটি আমাদের দেখেন কি এটা দাঁড়াই গেছে না? আচ্ছা, এখন এটা জুম করা আছে বিধায় এরকম দেখা যাচ্ছে, একটু যদি কমাই দেন সমস্যা নেই, 200 পিক্সেল করে দেই। আচ্ছা, এটা একটা গেল আমাদের এই সেকশন। এখন যদি আসি এর পরেরটায় কি কি রকম আছে যদি দেখেন তো, এটা একটা কি ফুটার। তো এটা আছে কি একটা ট্যাগ নিলে আমাদের হয়ে যাচ্ছে, এটা সিমেন্টিক একটা ট্যাগ আছে, সেটা আছে কি এটার জন্য কমেন্ট করেন ফুটার সেকশন স্টার্ট ফুটার সেকশন ইন। কমেন্ট কেন করবেন না?
তো এটা একটু সময় লাগলেও করতে হবে। কারণ হচ্ছে যে এটা গুড প্র্যাকটিস। আপনি যদি এখন আমি এভাবে কমেন্ট করে রাখলাম, তাহলে এটা সুবিধাটা কি? এখানে তো মনে করেন যে একটা সেকশনের মধ্যে অনেকগুলা কনটেন্ট থাকে, তাই না? তো পরবর্তীতে দেখবেন কি এভাবে হচ্ছে যে কোডগুলা আছে কি অনেক বড় হয়ে গেছে। তো যখন এরকম হয়ে থাকবে তখন দেখবেন যে কোনটা এই সেকশনটা কোথায় শুরু, কোথায় শেষ। তো আমাকে হচ্ছে বুঝতে একটু কষ্ট হয়ে যায় আমাদের। মানে কোড দেখে আমরা বুঝতে পারি না বা এটা কি কোড, এখানে কি কোড আমি লিখে রাখছি। আমি যদি এখানে কমেন্ট করে না রাখি, আমি কিন্তু বুঝতে পারবো না পরবর্তীতে যদি আসে দেখি। তো এই কারণে কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। তাহলে এখন ফুটারের জন্য এখানে আমরা কি ফুটার যেহেতু একটা সিমেন্টিক ট্যাগ আছে তাহলে এখানে নিতে পারি কি ফুটার। আচ্ছা ফুটারের ভিতরে জাস্ট এখানে লিখে দিলাম কি ফুটার। আর এখানে আছে কি ক্লাস বর্ডার। এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন কি আমাদের কি যে লেআউটটা আমরা দেখলাম, হ্যাঁ, এটার থেকে হচ্ছে কি এরকমই আমরা একটা করে ফেলছি। তো জিনিসগুলো দেখেন বুঝে বুঝে যদি করতে পারেন খুব কঠিন কিন্তু না, হ্যাঁ, আর একবারে ইজি। আর যদি এই না বোঝেন তাহলে হচ্ছে কি কঠিন মনে হচ্ছে। তো এখন আসেন এই যে এতটুকু করলাম, এতটুকুর মধ্যে নতুন কি কি আসছে আমাদের দেখেন তো। কোনো কিছু আসছে? আসছে না, আসা না। আমাদের আছে কি এই যে ইউনিভার্সাল সিলেক্টর একটা আছে এটা দেখলাম, হ্যাঁ, এটা আছে নতুন, এটা একটু মার্ক করে রাখবেন। ইউনিভার্সাল সিলেক্টর এটাকে এখানে আমরা যখন কোনো ওয়েবসাইট করি বাই ডিফল্ট যে জিনিসগুলো থাকে এগুলোকে আমরা কি এটা এভাবে রিমুভ করে দিই। আচ্ছা এরপরে একটা দেখলাম, এরপরে আর নতুন কি আসছে এই যে সিলেক্টর। সিলেক্টর আমরা জানি কি সরাসরি আগে ট্যাগের নাম লিখতাম অথবা কি ক্লাসের নাম দিতাম, তাই না? তো এখানে আমরা কি করছি ট্যাগ আগে প্যারেন্টের নাম দিছি তারপরে আছে কি চাইল্ডের নাম দিছি। তো এভাবেও একটা কি নতুন একটা জিনিস আমরা দেখলাম। তো আপনি যদি কোনো প্যারেন্টকে চাইল্ডকে যদি স্টাইল করতে যান অবশ্যই কি ওর প্যারেন্টকে বলে দেন, তারপরে স্পেস দিয়ে কি এভাবে চাইল্ডকে বলে দেন। তাহলে এর মিনিং হচ্ছে এই হেডারের ভিতরে কি ডিভ আছে, আবার হেডারের ভিতরে কি লোগো নামের ক্লাসটা আছে, হেডারের ভিতরে কি হেডার ওয়ান নামের কি ক্লাসটা আছে। এইভাবে এটা হচ্ছে মিনিংটা আছে এরকম। এরপরে সেকশনের ভিতরে কি অ্যাসাইড নামের যে ট্যাগ আছে এটা আছে, সেকশনের ভিতরে কি মেইন আছে। তো এটার মিনিং হচ্ছে এটা মানে সেকশনের ভিতরেই থাকতে হবে, আর যদি বাইরে থাকে তাহলে কিন্তু আর কাজ করবে না। ওকে। তো এই জিনিস হচ্ছে এই দুইটা জিনিস আমাদের কি এখানে নতুন আছে, বাকি যেগুলো আছে এগুলো কি আমরা আগেরই সবকিছুই আমরা জানি। আচ্ছা হ্যাঁ, আপনার যে কোশ্চেনটা ছিল এগুলো আছে যে আমি এই যে ন্যাব না লিখে যদি কি ডিপ লিখতাম, আসতেছি এটা। ন্যাবের পরিবর্তে ধরেন আমি এখানে কি ডিপ দিলাম। এরপরে ধরেন এখানে সেকশনের পরিবর্তেও কি ডিপ দিলাম। এরপরে এই অ্যাসাইডের পরিবর্তেও কি ডিপ লিখলাম। আচ্ছা এখানে আছে যে এভাবে যদি আমি করি তাহলে কি আমার হবে না? সেম কাজ করবে, আমার কাজটা কিন্তু হবে। কিন্তু বাট একটা জিনিস খেয়াল করেন এখানে যদি দেখেন আমি এখানে যদি সবগুলা ডিপের ভিতরে রাখি এভাবে হেডারটাকে হচ্ছে কি ডিপের ভিতরে রেখে দিলাম। এখন যদি আমি কেউ এসে এই কোডগুলা দেখে, আচ্ছা ডিপ না এটা হবে ডিপ। আচ্ছা এভাবে যদি কেউ দেখে এই যে ডিপ দেখে বোঝার উপায় আছে এটা কোন কি কাজটা আমি করছি এর ভিতরে? কথাটা আমার বুঝতেছেন? আমি ডিপ দিয়ে করতেছি কাজ কিন্তু আমার একই, ডিপও ব্লক এলিমেন্ট, আমার যে সিমেন্টিক ট্যাগ গুলো ইউজ করছি সেগুলোও কি ব্লক এলিমেন্ট, তাই না? তো দুইটা কাজে কিন্তু একই কাজ করতেছে। বাট আমি যদি এভাবে কোড গুলা করলাম, দেখেন তো এর ভিতরে বোঝার কোনো উপায় আছে যে এর ভিতরে আমি কি কোড লিখছি? কোড গুলো আমাকে অবশ্যই তাহলে পড়তে হবে একটা একটা করে, তারপরে সেটা আমি কি বুঝতে পারবো, তাই না? তো আর সিমেন্টিক ট্যাগের সুবিধাটা কি? আপনি যদি এভাবে করেন তাহলে আপনার বুঝতে পারবেন না। আর সিমেন্টিক ট্যাগের একটা সুবিধা কি আমি যদি এভাবে লিখি, এখানে দেখেন আছে কি ফুটার ট্যাগ, এখানে যদি আমি ডিপ দিতাম আর কিন্তু কাজ করবে করবে না? তো ফুটার যদি আমি এখন দেখতেছি যে এটা একটা কি ফুটার ট্যাগ, তাহলে কি সিমেন্টিক ট্যাগ লেখার সুবিধা হচ্ছে এটাই আমি বুঝতে পারতেছি কি এখানে ফুটারের কোড গুলো আছে। আবার যদি এখানে উপরে যদি আসি এখানে লেখা ছিল কি হেডার, তো হেডার দেখে আমি বুঝতে পারতেছি কি এটা একটা কি হেডার সেকশন, হ্যাঁ, উপরে যে পার্টটা থাকে এটার কোড গুলো এখানে আছে। আবার যদি নিচে আসি
তার মানে এখানে ছিল আমাদের কি ন্যাব। ন্যাবের ক্ষেত্রেও সেম। আমি যদি ন্যাব ট্যাগটা দেখতেছি তখন আমি এখানে বুঝতে পারতেছি এখানে আছে কি আমার নেভিগেশন বারটা আছে। এটাই হচ্ছে কি সুবিধা। আরেকটা সুবিধা বলছিলাম আমরা কি এসইও তে কাজে দেয়। এই যে সিমেন্টিক ট্যাগ গুলো আছে এগুলো হচ্ছে কি গুগল এই যে ব্রাউজার আছে এগুলো বুঝতে পারে। এই কোড গুলার মিনিং কি ব্রাউজার বুঝতে পারে, তাহলে ও যদি বুঝতে পারে আপনার ওয়েবসাইটটাকে কি এসইও তে হেল্প করে। এই কারণে হচ্ছে যে অবশ্যই কি সিমেন্টিক ট্যাগ গুলো লিখতে হবে। কি আরো কোনো দেখেন। আচ্ছা এখান থেকে সিনট্যাক্স দেখছি আমরা, আইডি ক্লাস দেখছি, এরপরে ইনলাইন এটা আমরা দেখছি। আচ্ছা বাকি ছিল আমাদের আছে কি কালার দেখছি, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, এগুলো কোনো কিছু বাদ দেয়নি। আচ্ছা কমেন্টটা তো অলরেডি আমরা জেনে ফেলছি তাই না? সিএসএস কমেন্ট লেখার সিস্টেম আছে কি স্ল্যাশ স্টার স্টার ক্লোজিং এ আছে কি স্টার স্ল্যাশ। আচ্ছা এখন আসেন উইড হাইট। এই যে উইড হাইট আমরা দিচ্ছি, এগুলো হচ্ছে যে কিভাবে দেয়া যায়, কয়ভাবে আমরা দিতে পারি। আচ্ছা উইড দিলে আছে কি উইড দিতে পারতেছি, এরপরে আছে কি হাইট। হাইট আমরা এতদিন শুধু ইউজ করছি কি পিক্সেল তাই না? তো পিক্সেল ছাড়াও এই ধরনের অনেক ধরনের কি ভ্যালু আছে, বা এগুলোকে যদি আমরা W3 স্কুলে আসেন এখানে হয়তো আপনারা পেয়ে যাবেন সিএসএস ইউনিটস। ইউনিটস নামের একটা অপশন এখানে পেয়ে যাবেন। সিএসএস দেখেন আপনাদের চোখে পড়ে কিনা। আচ্ছা এই যে সিএসএস ইউনিটস, হ্যাঁ এখানে যদি আসি তো এখানে দেখবেন অনেক ধরনের ইউনিট দেয়া আছে। আমরা উইড হাইট মার্জিনের প্যাডিং এর মধ্যে যে ভ্যালুগুলো ইউজ করতেছি এগুলো শুধু যে পিক্সেল দিয়ে দেয়া যায় এমনটা না, আরো অনেক ভাবেই কি দেয়া যায়। যদি এখানে একটু আমরা দেখি কিভাবে কি 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 বলছে ওরা, এখানে আসে দেখেন এগুলো হচ্ছে ইউনিটের নাম, এগুলো আপনি সবগুলো এইচটিএমএল এ সাপোর্ট করবে। সেটা হচ্ছে কি সিএম, সিএম আমরা বুঝি না সেন্টিমিটার, এরপর আছে কি মিলিমিটার, এগুলাও কি সাপোর্ট করে। এরপর আছে কি ইঞ্চি, এভাবে যদি লেখেন ইঞ্চি সেটাও কাজ করবে। এরপরে আছে কি পিক্সেল। আচ্ছা পিক্সেলটা এখানে একটা দেখেন স্টার সাইন দিয়ে দিছে ওরা, কারণ এটা হচ্ছে কি সব থেকে বেশি ইউজ হয় ওয়েবের ক্ষেত্রে। আচ্ছা পিক্সেলের ক্ষেত্রে আছে কি 96 একটা 1 ইঞ্চির 96 ভাগের কি 1 ভাগ, এটাই হচ্ছে কি পিক্সেল। 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। আচ্ছা এটা মনে রাখেন, অনেকেই কোশ্চেন করে যে 1 পিক্সেল সমান কতটুকু অংশ। তো এখানে সহজে বলতে পারবেন কি 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। আচ্ছা এরপরে আছে পিটি আছে, এগুলো আমরা ইউজ করি না, আমি কখনো ইউজ করিনি, কেউ ইউজ করতেও দেখিনি। এরপরে আছে কি পিসি পাইস। অনেক ধরনের ইউনিট আছে, তার মধ্যে সব থেকে আমরা বেশি ইউজ করবো কি পিক্সেল। আরেকটা আছে কি পার্সেন্টেজ, আর একটা হচ্ছে যে আচ্ছা এরপরে এখান থেকে যদি নিচে আসেন আরো কিছু ইউনিট আছে। সেটা একটা আছে কি ইএম, আরেকটা আছে কি ইএক্স, সিএইচ। তো যতগুলো আছে তার মধ্যে আমরা কয়েকটা এখান থেকে ইউজ করবো, যে কটা বেশি ইউজ হয় আমি এই কটা দেখাই দিচ্ছি আপনাদের। ফার্স্টে হচ্ছে যদি আসি পিক্সেল, পিক্সেল অলরেডি কি আমরা জানি। আচ্ছা এইচটিএমএল এ যদি এখানে আসি আমরা হচ্ছে কি এখানে একটা ডিপ নিচ্ছি, হ্যাঁ উপরে সবার উপরে একটা এসে জাস্ট খালি একটা ডিপ নিচ্ছি। আচ্ছা এখানে একটা ক্লাস দিচ্ছি ক্লাস ডিপ 1। আচ্ছা এই যে ডিপ 1 কে সিলেক্ট করি কন্ট্রোল সি, এখানে আসি। আচ্ছা উইথ, হ্যাঁ এই উইথ এর ভ্যালুর যেটা আমরা দেই উইথ বা হাইট, যেটার যেগুলো ইউনিট গুলো আছে ইউনিট গুলো কি কি হতে পারে। তাহলে আমরা এখানে দিচ্ছি কি 500 পিক্সেল। আচ্ছা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা টেক্সট যেটা আছে, অথবা বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা গ্রিন, আচ্ছা গ্রিন দিতে পারি, অথবা হচ্ছে কি টমেটো দিলাম যাক। এখানে আসি রিফ্রেশ করি। আচ্ছা উপরে একটা দেখেন কি লাইন চলে আসছে, আমরা যদি এটার একটা প্যাডিং বা মার্জিন দিয়ে দিই প্যাডিং,
মার্জিন ধরেন এখানে দিচ্ছি কি 100 পিক্সেল, হচ্ছে 50 পিক্সেল, রিফ্রেশ। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ডিপটা। এখন এখানে যে উইডথটা দিলাম আমি, উইডথ দিছি আমি কি 500 পিক্সেল, এটা হচ্ছে কি ফিক্সড ইউনিট। এটা যদি আপনার এখন ডিসপ্লে যত ছোট বড় হোক না কেন, এটা হচ্ছে কি ওখানেই ফিক্সড 500 পিক্সেলই কি থাকবে। এখানে যদি দেখেন, এখন এখানে যেহেতু 500 পিক্সেলের থেকে কি আপনার ডিসপ্লে ছোট, ও কিন্তু আর ছোট হবে না, কারণ এটা একটা কি ফিক্সড 500 পিক্সেল, 500 পিক্সেলই হবে। এখন এর থেকে ছোট ডিভাইস হওয়ার কারণে দেখেন নিচে কি অটোমেটিক স্ক্রল বার চলে আসতেছে। আচ্ছা, এটা একটা দেয়া যায়। আরেকটা কি কি আমরা এখান থেকে ইউজ করি, পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ দিয়েও কি দিতে পারি। এখন উইথ যদি এখানে বলে দিচ্ছি আমি 50%। আচ্ছা, এই 50% মানে কি, পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছে কি, পার্সেন্ট হচ্ছে আপনার ডিসপ্লে যতটুকু, হ্যাঁ এতটুকুর হচ্ছে কি 50%। আপনার ডিসপ্লে না এই এলিমেন্টের কি উইথ যতটুকু ওটার হচ্ছে কি 50%। এমনিতেই ব্লক এলিমেন্টের উইথ কতটুকু থাকে, পুরাটাই থাকে। আর 50% মানে কি তার অর্ধেক। এভাবে পার্সেন্ট দিয়েও কি আমরা দিতে পারি। আর কি ইউনিট হতে পারে, আচ্ছা পার্সেন্ট দেখলাম আমরা, সিএম এগুলো আমরা ইউজ করি না, এগুলোর আর দরকার নেই আমাদের। জাস্ট এখান থেকে আসেন ইএম, এটা এটা মোটামুটি খুব বেশি ইউজ হয় এই দুইটা। হ্যাঁ, ইএম আর ইএম, আর হচ্ছে কি ভিডব্লিউ, ভিএইচ, এই কয়টা জিনিস আপনাদের বুঝতে হবে। আমরা বুঝলে আমাদের মোটামুটি কি ইউনিট গুলা বুঝতে পারবো। আচ্ছা, ইএম এখানে কি বলতেছে দেখেন, রিলেটিভ দা ফন্ট সাইজ, দা এলিমেন্টের যে ফন্ট সাইজটা থাকবে সেটা ধরে কি আপনি আহ, এই ইএম আর ইএম দিতে পারবেন। এখন আমি যদি এখানে আসি, এই যে ডিভ আছে না, ডিভের ভিতরে কিছু কি টেক্সট আছে। তো আমি যদি এখানে লিখি ফন্ট সাইজ, আচ্ছা এটা হচ্ছে ইউনিট একটা ফন্ট সাইজ। আমরা এখানে কি পিক্সেল অনুযায়ী দিতে পারি না 20 পিক্সেল, ঠিক সেম ভাবে আরেক ভাবে দিতে পারি ইএম অনুযায়ী। আমি এখানে যদি বলে দেই 2 ইএম, আচ্ছা এখন 2 ইএম মানে কি, এখানে কত দিচ্ছে, এটা বলতেছে কি 2 ইএম, এরা বলতেছে কি রিলেটিভ দা ফন্ট সাইজ। এই জিনিসটা একটু ভালো মতন বুঝেন, অনেকে এটা কিন্তু খুব একটা ট্রিকি কোশ্চেন, আপনাকে জিজ্ঞেস করবে না, সবগুলোতেই আসবে, এটা একটা ইউনিট, হ্যাঁ সবগুলোতেই করা যাবে। আচ্ছা, এখানে আসেন ইএম, ইএম আর হচ্ছে কি আরইএম, খুব কমন একটা কোশ্চেন যে ইএম আর আরইএম এর মধ্যে কি পার্থক্যটা কি। আচ্ছা, ইএম হচ্ছে কি রিলেটিভ দা ফন্ট সাইজ অফ দা এলিমেন্ট, অর্থাৎ আপনার এলিমেন্টের যে ফন্ট সাইজটা থাকবে ওর উপর ডিপেন্ড করে কি এটা নির্ভর করবে। আচ্ছা, এখন বাই ডিফল্ট একটা প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত থাকে, 16 পিক্সেল। তার মানে আপনি যদি এখানে দেন 2 এম, তাহলে 16 দুগুণ কত হচ্ছে 32, তাহলে ফন্ট সাইজ হবে কত 32। এখানে যদি আমরা রিফ্রেশ করি একটু, তাহলে দেখেন কি 2 আর এম পাচ্ছে, তার মানে এখন দেখা যাচ্ছে কি 32। আচ্ছা, আপনাদের হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে আসলেই কি 32 হচ্ছে। তো আমি এখানে পিক্সেল দিচ্ছি, সামনে দিচ্ছি কি 3 2 32। ওকে, এখন এখানে যদি দেখেন, যদি 32 আমি বললাম, যদি এখানে কি কম শুরু হয় তাহলে কি এখানে চেঞ্জ হবে না, রিফ্রেশ করেন, দেখেন তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তার মানে ঠিকই পাচ্ছে, কারণ 16 পিক্সেল আছে কি বাই ডিফল্ট। এখানে যদি আপনি 2 ইএম ব্যবহার করেন, তার মানে আগের যতটুকু থাকবে ওটার সাথে কি মাল্টিপ্লাই হবে। ফন্ট সাইজ ডিফল্ট আপনি যেটা বলে দিবেন ওটার সাথে কি মাল্টিপ্লাই হচ্ছে। তো এখন হচ্ছে যে এই যে উইথ, আমি যদি এখানে বলে দিই 50, বা ধরেন হচ্ছে যে 16 পিক্সেল করে যদি হয়, তা আমরা যদি দেই এখানে দিচ্ছি কি 10 ইএম। আচ্ছা, সেভ করি। এখন এখানে যদি রিফ্রেশ করি, দেখেন তো কমতেছে না বাড়তেছে, আর একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। 20 ইএম, রিফ্রেশ করেন, দেখেন তো বাড়তেছে। তার মানে আমি এই যে ইউনিটটা, এটা কাজ করবে কিভাবে, আপনার ফন্ট সাইজ যতটুকু থাকবে সেটার উপরে কি নির্ভর করে এটা বাড়বে। তাহলে ফন্ট সাইজ যদি থাকে কি 16 পিক্সেল বা 10 পিক্সেল, যদি আমি বলে দেই 10 পিক্সেল, তাহলে এখন এর উইথ হবে কতটুকু, 10 দিয়ে যদি 20 কে গুণ করেন কত আসে 200 পিক্সেল, তাহলে এর উইথ হবে কতটুকু 200 পিক্সেল। কি কথাটা বুঝতে পারতেছেন কি বলতেছি। আচ্ছা, ইএম হচ্ছে কি
ফন্টের উপর নির্ভর করবে আপনার এই যে এলিমেন্টে আপনি স্টাইলটা করতেছেন ওটার ফন্ট সাইজ কত হয়, বাই ডিফল্ট কত থাকে 16 পিক্সেল। ওটার সাথে গুণ করে কি ওর উইডথটা নিয়ে নেবে ইএম। আরেকটা হচ্ছে কি আর ইএম, এখানে আরেকটা দেখতেছি কি আর ইএম, রিলেটিভ ফন্ট সাইজ অফ রুট এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে কি যে এলিমেন্টে আপনি স্টাইল করতেছেন ওই এলিমেন্টকে ধরে কি বড় ছোট হচ্ছে ইএম, আর রুট আর ইএম কি করতেছে রুট এলিমেন্ট। এখন আমাকে একটা বলেন যে এইচটিএমএল এর রুট এলিমেন্ট কোনটা? আমাদের যে এইচটিএমএল ফাইল তৈরি করি ওটা রুট এলিমেন্ট কোনটা? এইচটিএমএল। তাহলে এখন এইচটিএমএল কে ধরে আপনি যতটুকু ফন্ট সাইজ বলে দিবেন সেটার উপর ডিপেন্ড করে কি আরইএম টা বাড়বে বা কমবে। ওর কথা বুঝতেছেন? আচ্ছা এখানে আসি। এখন ধরেন এখানে কোনো কিছু বলা নাই, আমি এখানে সিলেক্ট করলাম কি এইচটিএমএল, এইচটিএমএল কে বলে দিলাম কি ফন্ট সাইজ 10 পিক্সেল। তাহলে এখন দেখেন এই ফন্ট সাইজ এখানে বলে দিচ্ছি কত 10 পিক্সেল। এখন আপনি যদি কোথাও গিয়ে এখানে এভাবে বলেন ফন্ট সাইজ হচ্ছে কি ওখানে আমরা 10 পিক্সেল রুট এলিমেন্টে বলে দিছি, এখানে আমি বলে দিছি কি 2 আরইএম। তাহলে এটা কাজ করবে কিভাবে, আপনার রুট এলিমেন্টে যতটুকু আছে আরইএম হচ্ছে কি তার সাথে মাল্টিপ্লাই হবে। এখানে আমরা দিছি কত রুট এলিমেন্ট কে ফন্ট সাইজ দিছি কত 10, আর এখানে এসে যদি আমি 2 আরইএম দেই তাহলে এটা কত হবে 20। হ্যাঁ তাহলে 10 দুগুণে কত হচ্ছে 20, তাহলে ফন্ট সাইজ পাবে কত 20। তাহলে আরইএম আর ইএম এর মধ্যে পার্থক্য আছে এটাই, আরইএম ইএম হচ্ছে কোনটাকে ধরে বড় ছোট হয় ও যেটার মধ্যে কি আছে যে এলিমেন্টটা আছে ফন্ট সাইজ ওটার উপর কি নির্ভর করে। অর্থাৎ আপনি যদি কোনো H1 কে ধরে কি বলে দেন ফন্ট সাইজ ইএম, তাহলে ওই H1 এর যতটুকু কি ফন্ট সাইজ হবে তার থেকে কি ওখান থেকে বাড়বে বা কি কমবে। আর যদি আরইএম ইউজ করেন সেটা কোনটাকে ধরবে রিলেটিভ কোনটাকে ধরবে সেটা হচ্ছে কি রুট এলিমেন্ট। আচ্ছা এখানে দেখেন আর আরতে হচ্ছে কি রুট এলিমেন্ট। এভাবে চিন্তা করতে পারেন সহজভাবে মনে রাখার জন্য, আরইএম হচ্ছে কি রুট এলিমেন্ট আর ইএম হচ্ছে কি শুধু এলিমেন্ট। আমার কথাটা বুঝতেছেন? এইভাবে মনে রাখতে পারেন একটা সহজ উপায়। ইএম হচ্ছে কি এলিমেন্ট আর আরইএম হচ্ছে কি রুট এলিমেন্ট। তাহলে আরইএম যখন দিবেন তখন এটা ধরবে কোথায় রুট এলিমেন্টকে ধরে কি বাড়বে, আর শুধু ইএম যখন ইউজ করবেন শুধু কি ওই এলিমেন্টকে ধরে কি বাড়বে বা কমবে। আচ্ছা তাহলে এখানে উইথের ক্ষেত্রেও কি আপনি আরইএম ইউজ করতে পারেন। তাহলে এখন রুট এলিমেন্টের উইথ কত আছে 10, এখন যদি এখানে আমি 20 দেই তাহলে 10 দিয়ে 20 গুণ করলে কত হবে 200, তাহলে এটার উইথ হবে কি 200। কি আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা এটাও একটা ইউনিট। হ্যাঁ আমাদের সবগুলো ইউনিট জেনে রাখি, কখন অনেকগুলা যখন ইউটিউবের ভিডিও দেখবেন বা কোথাও দেখবেন এ ধরনের ইউজ করতেছে যে 1 আরইএম 2 আরইএম বা 1 ইএম 2 ইএম। এখন যদি এই জিনিসগুলো আপনারা না জানেন তখন হচ্ছে যে বুঝবেন যে এটা আবার কি ইউজ করতেছে। তো এই কারণে এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি, মনে রাখেন একটু করে এই যার যখন যেটা লাগবে ইউজ করবো। আচ্ছা ইউনিট গেল, ইএম গেল, আরইএম গেল, আরেকটা আছে কি ভিডব্লিউ, আরেকটা আছে কি ভিএইচ। আচ্ছা ভিএইচ তে কি আছে ভিপোর্ট হাইট, ভিএইচ তে কি বোঝাচ্ছে ভিপোর্ট হাইট। এখানে দুইটা জিনিস বোঝার আছে, একটা আছে উইড ভিপোর্ট উইড, আরেকটা আছে কি ভিপোর্ট হাইট। আচ্ছা এখন ভিউপোর্ট কোনটা, আমাদের ভিউপোর্ট কোনটা? ভিউপোর্ট হচ্ছে এই যে ডিসপ্লেটা আমরা দেখতেছি না, এটাই হচ্ছে কি আমাদের জন্য ভিউপোর্ট। হ্যাঁ যতটুকু দেখা যাচ্ছে এটাই হচ্ছে কি ভিউপোর্ট, ডিসপ্লেটাই আপনি দেখতেছেন এটাই হচ্ছে কি ভিউপোর্ট। এখন আপনি এই ডিসপ্লের উপর নির্ভর করেও কি উইড হাইট গুলা ইউজ করতে পারেন। আমি যদি এখানে আসি, এখানে একটা এলিমেন্ট আছে ডিপ। হ্যাঁ আমি যদি এখানে বলে দেই ভিউপোর্ট হাইট আরেকটা আছে কি ভিউপোর্টের উইড, তাহলে এখানে আমরা ইউজ করতেছি কি উইড। তাহলে এখানে এসে বলে দেন কি 100 ভি ডাব্লিউ। আচ্ছা ভি ডাব্লিউ তে কি বোঝাচ্ছে বলেন তো 100 ভি ডাব্লিউ, তার মানে কি 100% আমরা দেই না, 100% দিলে যা হচ্ছে তার মানে আমার ভিউ পোর্টে যতটুকু অংশ আছে পুরোটাই কি আমি উইথ দিচ্ছি,
ভি এর সাথে বলে দিলাম কি ভিডব্লিউ, এখানে পিক্সেল আমরা ইউজ করতাম তাই না? এখন পিক্সেলের মধ্যে আরেকটা ইউনিট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি ভিডব্লিউ, ভিউ কোডের উইডথ। হ্যাঁ, এখন যদি এখানে এসে রিফ্রেশ করি দেখেন, এই যে আমার যতটুকু এলিমেন্ট যেটা আছে পুরোটাই হচ্ছে কি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে পুরোটা ভিউ কোড যতটুকু আছে পুরোটাই কি নিয়ে নিচ্ছে। এখন আপনি ডিসপ্লে ছোট করেন বড় করেন, বাট এটা ডিসপ্লে যতটুকু ভিউ পোর্ট আছে পুরোটাই কি উইথ নিয়ে নেবে। আবার যদি বলে দেন কি 50, তাহলে হচ্ছে কি আপনার ভিউ পোর্ট যতটুকু আছে এই এলিমেন্টের উইড হবে কতটুকু, তার অর্ধেক। আমি যদি এখান থেকে মার্জিনটা উঠাই দিই হয়তো আরো ভালো বুঝতে পারবো। মার্জিন, এই যে রিফ্রেশ করি। আচ্ছা এই যে দেখেন, এখান থেকে দেখেন কি ভিউ পোর্ট আমাদের যতটুকু আছে তার অর্ধেক পর্যন্ত কি এই এলিমেন্টটা উইড নিচ্ছে। আচ্ছা ঠিক সেম ভাবে আছে কি হাইটটাও আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে উইডের মধ্যে যে ইউনিট গুলো দেখলাম সবগুলাই কি এই সেম ভাবে হাইটের ভিতরেও কি ইউজ করতে পারবেন। আচ্ছা, ভিউপোর্ট বলতেছি উইড আপনি ইউজ করতেছেন, এটা একটা ইউনিট, উইডের ক্ষেত্রে ইউজ করতে পারেন ভিউপোর্ট। আচ্ছা এখন আপনি ভিউপোর্ট ইউজ করতে গেলে বুঝতে হবে আপনার ভিউপোর্ট কোনটা। ভিউপোর্ট হচ্ছে আপনার ডিসপ্লে যতটুকু আছে এগুলো, এটাই পুরোটাই হচ্ছে কি আপনার ভিউপোর্ট, পুরোটাই হচ্ছে কি 100%, তাই না? তাহলে আপনার পুরোটাই হচ্ছে কি 100%। এখন আপনি এখানে এর কতটুকু অংশ কি উইথ দিবেন সেটা বলে দেন। পুরোটাই যদি 100 হয়, ধরেন আপনি চাচ্ছেন কি 25 মানে 4 ভাগের 1 ভাগ দিতে, আপনি 25 ভিডব্লিউ যদি দেন তাহলে আপনার ভিউপোর্ট যতটুকু আছে এর 4 ভাগের কি 1 ভাগ এর উইথ হবে। তো ওই পার্সেন্টেজ যেভাবে কাজ করে প্রায় কাছাকাছি দুইটাই। আচ্ছা এরপরে হাইটের ক্ষেত্রেও কি এই যে ইউনিট গুলো আমরা দেখলাম সবগুলাই কি ইউজ করতে পারবো। ধরে হচ্ছে কি 150 পিক্সেল, আমরা যেভাবে পিক্সেল ইউজ করি এটাও ইউজ করতে পারবেন। এরপরে আছে কি যে ইএম দেখলাম, ইএমটাও কি ইউজ করতে পারবেন। এরপর আছে কি আরইএম, এগুলো কিন্তু সবগুলাই কিন্তু উইড হাইটের ভিতরে ইউজ করতে পারবেন। আচ্ছা নেক্সট দেখেন, এগুলো আরো পরবর্তীতে আরো ইউজ করবো। এই যে দেখেন এগুলো সবগুলো এখানে দেয়াই আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেখছি, আর কি কি বাকি ছিল, বক্স মডেল গেছে আমাদের, বর্ডার দেখছি, বর্ডার প্যাডিং মার্জিন, টেক্সট দেখছি, ফন্ট সাইজ, ফন্ট, মোটামুটি সিএসএস আমাদের বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমাদের শেষ। এখন শুধু একটা লেআউট টেকনিক শিখতে হবে আমাদের, তাহলে আমরা কি ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রিপেয়ার হয়ে গেছি। আচ্ছা এখন আসেন ওভারফ্লো। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা ওভারফ্লো কি, এটা একটু ভালো মতন সবাই বুঝেন। হ্যাঁ, আমার এখানে ধরেন এই যে টেক্সট গুলো আছে আমি এটাকে কিছু টেক্সট বাড়াই দিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, আচ্ছা দেখেন এটা একটা হচ্ছে কি টেক্সট। এখন এই টেক্সটে এরকম আছে, আমার হচ্ছে যে এই যে ডিপটা আছে আমি এখানে বলে দিলাম কি উইড, আরেকটা দিচ্ছি কি হাইট, হাইট ধরেন দিচ্ছি আমরা 400 পিক্সেল। আচ্ছা আর হাইট হবে কত, 500 পিক্সেল। এখানে এসে রিফ্রেশ করি। আচ্ছা তাহলে এটা আছে, আচ্ছা এখানে বেশি হয়ে গেছে হাইট, আমরা ধরেন দিচ্ছি 200 পিক্সেল। রিফ্রেশ। আচ্ছা নিচের যেগুলো আছে এগুলোকে আপাতত আমি কমেন্ট করে দিচ্ছি সবগুলো, এটা বোঝার সুবিধার্থে। আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনারা দেখেন খেয়াল করেন। এখন হচ্ছে আমাদের বলতেছি আমাদের উইড একটা এই যে ডিপটা আছে। হ্যাঁ, আমার ধরেন একটা ডিপ আছে বা একটা জায়গা আছে, এতটুকু জায়গার মধ্যে আমার কন্টেন্ট আছে কি এর থেকে বেশি। এখন আমার কথা হচ্ছে যে এই যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, এগুলোকে তো আমাদের ম্যানেজ করতে হয়। ধরেন একটা ওয়েবসাইটে যদি যান, এখন সব জায়গায় তো দেখবেন যে উইড বা কন্টেন্ট কিন্তু সমান থাকে না। হ্যাঁ, কম বেশি কি থাকে, তাই না? তো ধরেন আমার ওয়েবসাইটের জায়গা কম, একটা জায়গায় কি উইড আছে, এটা আরো যদি ছোট করে দেই আরো ক্লিয়ার হবেন। ধরেন এখানে আছে 500 দিছি, উইড দিছি কি 300 পিক্সেল। তাহলে আপনার হাইট উইড আছে, জায়গা আছে এতটুকু।
কিন্তু এর ভিতরে আছে কি কন্টেন্ট আরো বেশি। তো এখন এখানে প্রবলেমটা হচ্ছে আপনি যদি এখানে উইড হাইট দিছেন এতটুকু, এর নিচে যদি আবার কোনো কিছু লিখতেছেন তাহলে এটা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। কি রকম? কারণ এখানে আরেকটা আমরা প্যারাগ্রাফ নিচ্ছি লরে। জাস্ট একটা টেক্সট লিখে দিলাম। আহ লরেন দিলাম। আচ্ছা। এখানে এসে রিফ্রেশ করেন। দেখেন তো একটা প্রবলেম সৃষ্টি করতেছে না এটা? আমার এই যে ডিভের উইথ আছে কি এতটুকু অংশ, এরপরে আমি একটা পি লিখছি, এটা কি ওর নিচে আসতেছে। বাট এখানে প্রবলেমটা কি হচ্ছে, এই যে কন্টেন্ট গুলো আছে, যেহেতু এর উইড হাইড এর মধ্যে কি এই কন্টেন্ট গুলো থাকতে পারতেছে না, ও কি করতেছে এর বাইরে কি চলে আসতেছে। তাহলে দেখেন এটার উপরে কি এই যে পিটা আছে, এটার উপরেই কি এগুলো চলে আসছে, তাই না? তো এখন হচ্ছে যে কথা হচ্ছে যে এই কন্টেন্ট গুলোকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি বা আমরা প্রপারলি দেখাতে পারি। এটা তো একটা প্রবলেম, এইভাবে তো আর রাখা যাবে না ওয়েবসাইটে। রাখা যাবে? তো একটা কন্টেন্টের উপর যদি আরেকটা কন্টেন্ট আছে, ইউজার এসে এটা নিয়ে কিছু করতে পারবে? তো এই যে ওভারফ্লো, এটাকে বলে কি ওভারফ্লো। যেমন নদীর একটা বা পাত্রের মধ্যে যদি আপনি পানির থেকে যদি বেশি পানি রাখেন তাহলে এটা কি হয়ে যায়, পড়ে যায় না? উপর দিয়ে কি পড়ে যায় না? তো সেম আপনি যদি আপনার মানে মানে যেটাই বলেন, আপনি বল বলেন বা মগ বলেন, আপনার জায়গা হচ্ছে এতটুকু, এর থেকে কি পানি রাখতেছেন আপনি বেশি, তাহলে ওটা কি ওভার হয়ে বাইরে যাবে। তো এটাও এখানে সেম কাহিনী হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এটাকে বলে হচ্ছে কি ওভারফ্লো। এখন এই ওভারফ্লো হচ্ছে, এটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? এর জন্য সিএসএস এ কয়েকটা প্রপার্টি আপনাকে দিয়ে দিছে। একটা হচ্ছে কি ওভারফ্লো হিডেন, আরেকটা আছে কি স্কল, আরেকটা আছে কি ওভারফ্লো ভিজিবল। এটা না, ওভারফ্লো ভিজিবল এটা হবে না। আচ্ছা, ওভারফ্লো আছে কি হিডেন, স্কল, এই দুইটাই আছে কি ইউজ করতে পারবেন। এখন যদি আসি, এটা আছে যদি আমার এখানে আসি, আমাদের এটা ওভারফ্লো হয়ে গেছে। আমরা দূরে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি এই যে ডিপটা যতটুকু উইথ আছে এর বাইরে এসে বলে দিলাম কি ওভারফ্লো হিডেন। আচ্ছা, ওভারফ্লো হিডেন দিলে কি হচ্ছে দেখেন, রিফ্রেশ করেন, তাহলে আমার ওই কন্টেন্টের উপরে যতটুকু আছে, এর ভিতরে যতটুকু আছে অতটুকু অংশ কি আমি দেখতে পাচ্তেছি। বাট এর বাইরে যেগুলো ওভারফ্লো হয়েছিল ওগুলো কি হাইড হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? ওভারফ্লোর এই আমার উইথের বাইরে যতটুকু ছিল অতটুকু কি চলে গেছে, হাইড হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম, যে আমার ওয়েবসাইটে কন্টেন্ট, একটা ব্লগের কি কন্টেন্ট আছে, এখন কন্টেন্টটা যদি পুরোটাই ইউজার না পড়তে পারে তাহলে ওই কন্টেন্টটার কোনো মূল্য আছে? না। তাহলে এমন একটা সিস্টেম করতে হবে যাতে কি এইটুক জায়গার মধ্যেই কি ইউজার পুরোটা দেখতে পারে, তাই না? এটার জন্য ওরা আরেকটা প্রপার্টি দিয়ে আছে, ওভারফ্লো আছে কি স্ক্রল। আপনি যদি এখানে বলে দেন কি ওভারফ্লো স্ক্রল, তাহলে এখানে হবে যে একটা স্ক্রল বার চলে আসবে। এই যে দেখেন ওভারফ্লো আছে কি স্ক্রল, তাহলে এইটুকু অংশের মধ্যে দেখেন একটা স্ক্রল বার চলে আসে, আপনার উইথ যতটুকু আছে এই অংশের ভিতরেই কি পুরো কন্টেন্টটা কি আপনি করতে পারতেছেন। আচ্ছা, এখন বলতে পারেন এগুলা আবার কখন কাজে লাগে? আপনারা একটু আগেই, কয়েকদিন আগেই বুটস্ট্র্যাপ ইউজ করছেন না? বুটস্ট্র্যাপ আইকন। আচ্ছা, আচ্ছা, গতকালকে ইউজ করছেন তাই না? তো এখানে যদি আমি আসি, একটা জিনিস খেয়াল করবেন যে এই জিনিসগুলো কোথায় লাগে দেখেন। আচ্ছা, এই যে নিচে আসেন দেখেন, এখানে একটা উইথ আছে, বাট এর ভেতরে দেখেন তো এই যে টেক্সটটা আছে এর কন্টেন্ট গুলো কি এর বাইরে আছে না? এখানে দেখেন তো কি এইটুক জায়গার মধ্যেই দেখেন কি স্ক্রল বার দিয়ে কি আপনাকে পুরোটা দেখাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশনে কি এই ওভারফ্লোটা খুবই কাজে দেয়। কথাটা বুঝতে পারছেন? আপনার এটা হচ্ছে উইথ এতটুকু অংশ। আচ্ছা, ওকে দেখেন। আচ্ছা, এই ধরনের সিচুয়েশন গুলা এগুলা আছে কি ওভারফ্লো দিয়ে মেনটেন করা হয়। আমার কন্টেন্টের থেকে কি আমার জায়গা যতটুকু আছে এর ভিতরেই কি যতগুলো কন্টেন্ট আছে সবগুলাই কি আমি সুন্দরভাবে ডিসপ্লে করাতে পারবো এটা ওভারফ্লো দিয়ে। আচ্ছা, আরো আছে ওভারফ্লো কি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এই যে স্ক্রল বারটা আছে, হ্যাঁ, স্ক্রল বারটা আপনি কি এক্স বরাবর নেবেন না মানে উপর থেকে নিচে নেবেন, এটাও কি আপনি বলে দিতে পারেন। সেটা হচ্ছে জন্য বলে দিতে পারেন আপনি কি ওভারফ্লো এক্স, হ্যাঁ, ওভারফ্লো আছে কি ওয়াই। তো আপনি চাইলে এক্স হচ্ছে কি হরিজন্টালি আর ওয়াই হচ্ছে কি ভার্টিক্যালি। তো আপনি যদি এক্স বলে দেন তাহলে নিচের দিক দিয়ে কি আহ আমার ইয়েটা আসবে স্ক্রল বারটা,
আর যদি বলে দেন কি ওভারফ্লো ওয়াই, সেই ক্ষেত্রে হবে কি ভার্টিক্যালি আসবে। আরেকটা আছে সেটা হচ্ছে কি ওভারফ্লো অটো। আচ্ছা, তাহলে অটো দিলে একটা উপকার হচ্ছে কি আপনাকে বলে দিতে হবে না যে এটা ভার্টিক্যালি করতে হবে না হচ্ছে কি আহ ওই হরিজন্টালি করতে হবে। তো অটো যদি দিয়ে দেন, সিএসএস এটা স্মার্টলি হ্যান্ডেল করে নেবে। আপনার কন্টেন্ট যেদিকে কি বেশি আছে ও অটোমেটিক ওই দিকেই কি একটা স্ক্রল বার দিয়ে দিবে সুন্দরভাবে। তো এটা হচ্ছে কি একটা সুবিধা, দেখেন এতক্ষণ কি দুই দিকেই কি স্ক্রল বারটা ছিল তাই না, কিন্তু এখন দেখেন হচ্ছে কি ও স্মার্টলি এটা হ্যান্ডেল করে নিছে। শুধু একদিকে যেদিকে আপনার স্ক্রল বার দরকার ওই দিকে দিয়ে দিছে, বাকিগুলো এই পাশে দেখেন আর কি স্ক্রল বারও দেয় নাই। তো এটা আমার মনে হয় সব থেকে ভালো হয়েছে কি ওভারফ্লো অটো। তো আপনি চাইলে দিতে পারেন যেভাবে খুশি। হিডেন আমরা অনেক সময় লাগবে দরকার পড়বে, অনেক সময় কি এভাবে অটো দিয়ে রাখবো। আর অনেক সময় হচ্ছে কি স্ক্রলও লাগে। আচ্ছা, ওভারফ্লো এগুলা খুব কঠিন জিনিস না, ছোট ছোট বিষয় বাট খুব কাজের। আচ্ছা, নেক্সট ওভারফ্লো যদি আসি। আচ্ছা, লিস্ট আমরা দেখছি, লিস্ট লিস্টের সিএসএস গুলো কিভাবে করে, সিএসএস দেখি নাই না। ওকে, আমরা একটু জাস্ট ওভারভিউ হয়ে চলে যাবো, হ্যাঁ? খুব আচ্ছা, সিএসএস এ আসেন, এরপরে যদি এখানে আসি, এখান থেকে দেখেন একটা অপশন আছে লিস্ট, হ্যাঁ সিএসএস এর লিস্ট। তো যে জিনিসগুলো আমরা দেখাচ্ছি সবগুলো এখানে পাবেন আপনারা, সুন্দরভাবে ওরা বলে দিছে। এখান থেকে যদি আসি লিস্ট, আচ্ছা লিস্ট আপনাদেরকে প্রবলেমটা আছে কোথায় জানেন, এখানে আসেনও লেট করে, এক ক্লাসে হওয়া শুরু আপনাকে মিনিমাম এই ওয়েব ডিজাইন যদি আপনি প্রপারলি শিখতে চান, মিনিমাম এই ফার্স্ট ক্লাসে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিছিলাম যে মিনিমাম আপনাকে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হয়। তো এটা হচ্ছে যে কমন। আমরা ডিসপ্লের মধ্যে আরো একটা ভ্যালু আছে, সেটা আছে কি ডিসপ্লে নান। আপনি যদি কোনো এলিমেন্ট কে বলে দেন কি ডিসপ্লে নান, তাহলে ওটা আছে কি এই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে, দেখাই যাবে না। তো এখানে যদি আসি, তাহলে আমার এই যে 2 নম্বর যেটা আছে, এটাকে যদি আমরা সিলেক্ট করি, নিচে আসি একবারে, এটা আছে কি প্যারা টু তাই না, ডট প্যারা টু, এটাকে বলে দিলাম কি ডিসপ্লে নান। এখানে এসে দেখেন এখানে এতক্ষণ কিন্তু আছে, রিফ্রেশ করেন, দেখেন তো কোনো চেঞ্জ দেখতেছেন, 1 আছে, 3 আছে, বাট 2 এখানে কি নাই, গায়েব হয়ে গেছে। এটা হচ্ছে কি একটা বুঝলাম, ডিসপ্লে নাম দিলে কি হয়, চলে যাচ্ছে। আচ্ছা, সেম জিনিসটা আমি কমন করে রাখতেছি, আবার এখানে সেভ করে যদি এখানে আসতেছি, রিফ্রেশ করেন, তাহলে কি 1 2 3 তিনটাই আমরা পাচ্ছি তাই না। তো আরেকটা জিনিস আমি ইউজ করতেছি, সেটা হচ্ছে কি ভিজিবিলিটি, হ্যাঁ আরেকটা হচ্ছে কি ভিজিবিলিটি। আমি এখানে বলে দিচ্ছি কি ভিজিবিলিটি হিডেন। আচ্ছা, কই গেল ভিজিবিলিটি হিডেন। আচ্ছা, এতক্ষণ আমরা ডিসপ্লে নাম দিছিলাম সেটাও চলে গেছে, বাট এখন ইউজ করলাম কি ভিজিবিলিটি হিডেন। বাট এখানে এসে রিফ্রেশ করলাম, দেখেন তো কি হচ্ছে, এখনো কিন্তু 2 নম্বরটা কি চলে গেছে, রিমুভ হয়ে গেছে তাই না। তাহলে এখন কথা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখলেন, ডিসপ্লে নান আর একটা ইউজ করলাম কি ভিজিবিলিটি হিডেন। আচ্ছা, এখন হচ্ছে যে ডিসপ্লে নান ইউজ করলে কি হচ্ছে, এটা চলে যাচ্ছে, ভিজিবিলিটি মনে করেন যে দিচ্ছি কি আমরা হিডেন, সেটাও কি চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখলে, কেউ কিছু দেখছেন, ইম্পর্টেন্ট কোশ্চেন করে প্রত্যেকটা ভাইভাতে, এটা জিজ্ঞেস করবেই আপনাকে, ভিজিবিলিটি আর ডিসপ্লে নান এবং ভিজিবিলিটি হিডেনের মধ্যে পার্থক্য কি। এটা পার্থক্য হচ্ছে কি ডিসপ্লে নাম দিলে কি এলিমেন্টটা কি চলে যাবে এবং লেআউট চেঞ্জ হবে। কি বললাম, লেআউট চেঞ্জ হবে, কারণ এই জায়গার যে জিনিসটা জায়গাটা থাকবে ওটাও কিন্তু ও কি গায়েব, মানে এখান থেকেই একবারে চলে যাবে। তো এই যে লেআউটটা থাকবে, লেআউট থেকেও কি ও রিমুভ হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি ভিজিবিলিটি হিডেন। ভিজিবিলিটি হিডেন দিলে কি আছে, শুধু এই যে যতটুকু অংশ কি আপনি ভিজিবিলিটি হিডেন করতেছেন ওটা শুধু আপনি দেখতেছেন না, বাট ওর জায়গা কিন্তু ও কি ধরে রাখতেছে। তো এটা এভাবে বলা যায় ভিজিবিলিটি হিডেন কি
এলিমেন্টটাকে কি মুছে ফেলে, বাট ওর জায়গা কি ধরে রাখে, বা লেআউটের কোনো কি চেঞ্জ হয় না। উত্তর দুটো পেয়ে গেছেন। একটা ডিসপ্লে নান, সেটা কি করে, এলিমেন্টটাকে কি মুছে ফেলে এবং কি লেআউট চেঞ্জ করে ফেলে। আর ভিজিবিলিটি কি করে, শুধু মুছে ফেলে বাট লেআউট কি চেঞ্জ করে না। এটা একটু নোট করে রাখবেন এই অ্যান্সারটা। আচ্ছা, আরেকটা জিনিস আছে অপাসিটি, সেম আরেকটা এর মতনই আছে কি অপাসিটি। আমি যদি এখানে আসি কন্ট্রোল জেড, অপাসিটি, এগুলো খুব ছোট ছোট জিনিস বাট অনেক সময় কাজে লাগে। অপাসিটি, এখন এই অপাসিটি হচ্ছে ভ্যালু আছে 0 থেকে কি 1 পর্যন্ত। 0 থেকে 1, আমি এই এলিমেন্টটার 0 1 দিলাম, তার মানে আমি এখানে কোনো কিছু কি চেঞ্জ দেখতে পাচ্ছি না। আপাতত হিডেনটাকে ভিজিবল করে রাখি এটাকে। আচ্ছা, রিফ্রেশ করি। আচ্ছা, 1 দিচ্ছি, কোনো কিছু বুঝতেছি না। এখন যদি এখানে অপাসিটিটা আমি একটু কমাই দেই, তাহলে বুঝতে পারবেন। 0.5 দিলাম, সেভ করি। এখানে এসে এই 2 নম্বরটার দিকে একটু খেয়াল করবেন সবাই। রিফ্রেশ, কোনো সেন্স পাচ্ছেন? এটা কি করতেছে? তার মানে এর যে কালারটা ছিল এটাকে কি ও অপাসিটি কমাই দিচ্ছে। আবার এখান থেকে যদি কি 0 করে দেন, অপাসিটি 0, রিফ্রেশ করেন, তাহলে কি হচ্ছে, নাই হয়ে যাচ্ছে। তার মানে অপাসিটি আর এই যে ভিজিবিলিটি দুইটাই কিন্তু কি কাছাকাছি। হ্যাঁ, এটা হচ্ছে একবারেই মুছে ফেলতেছে বাট লেআউট চেঞ্জ হচ্ছে না। আর অপাসিটি কি করতেছে, ওর অপাসিটিটা টেক্সট গুলো আছে বাট ওর যে কালারটা আছে কালারটাকে কি ও মুছে ফেলতেছে, আস্তে আস্তে হালকা করে দিচ্ছে। তো এটাও কাজ অনেক সময় কি কাজে লাগে আমাদের। তিনটা জিনিস একটু নোট করে নেন। এখানে যদি আমার পিডিএফটা দেখেন, খুব সুন্দরভাবে এগুলা এখানে আলোচনা করে দিছি। এই যে এখানে ভিজিবিলিটি প্রপার্টি স্পেসিফিক, এটা নট অ্যান এলিমেন্ট ভিজিবল, এটা ভিজিবল থাকে না, এটা ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি হিডেন আর একটা হচ্ছে কি ভিজিবল। তো আপনার যদি কোনো এলিমেন্টকে ভিজিবল হিডেন করতে চান, হিডেন দিবেন। যদি হিডেন থাকে ওটাকে দেখাতে চান, সেক্ষেত্রে হবে কি ভিজিবল। ভিজিবল বাই ডিফল্ট থাকে। আচ্ছা, এরপরে যেটা বললাম অপাসিটি, অপাসিটির ক্ষেত্রেও সেম। অপাসিটি হচ্ছে কি 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু থাকে, যেটা কি করে ওই টেক্সটের, এটা হচ্ছে কি ওই এলিমেন্টটার পুরাটার কি কালার গুলাকে কি একটু হালকা করে দিচ্ছে। আরেকটা আছে জেট ইন্ডেক্স। আচ্ছা, জেট ইন্ডেক্সটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা কাজের। তো কাজের জিনিস কি, এটা পরে দেখবো, জাস্ট পজিশন যেদিন দেখবো ওই দিন দেখাই দেবো।